নির্মল বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সঙ্গে। দর্শক, নিরাপদ সড়কের দাবিতে 2018 সালের 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে দীর্ঘদিন ঝুলে থাকা সড়ক পরিবহন আইন পাশ হয় 2018 সালের 19 সেপ্টেম্বর। 2019 সালের 1 নভেম্বর থেকে আইনটি কার্যকর হলেও সড়ক দুর্ঘটনা কমেনি, উল্টো পরিস্থিতির অবনতি হয়েছে। গত 8 বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে 2022 সালে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2022 সালে 6,749টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9,951 জন, আহত হয়েছেন অন্তত 12,356 জন। দুর্ঘটনায় নিহত আহত ব্যক্তি এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের আর্থসামাজিক ক্ষতি হিসেবে করে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছেন, 2018 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছরের সড়ক দুর্ঘটনার ক্ষতির পরিমাণ প্রায় 1,09,000 কোটি টাকা। বিআরটি এর সর্বশেষ তথ্য অনুযায়ী 2022 সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় 56 লাখ। এর মধ্যে মোটরসাইকেল 40 লাখের বেশি। 2021 সালের তুলনায় 2022 সালে মোটরসাইকেলের দুর্ঘটনা বেড়েছে প্রায় 43%। সড়ক দুর্ঘটনা কমাতে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিশেষজ্ঞরা সুপারিশ তুলে ধরছেন, কিন্তু সড়কে কিছুতেই ফিরছে না শৃঙ্খলা, বরং বেড়েছে বেপরোয়া মনোভাব, বেড়েছে নৈরাজ্য। সরকার যানজট ও দুর্ঘটনা কমাতে জাতীয় মহাসড়কগুলো চওড়া করছে, কিন্তু উল্টো দিক থেকে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে নেই কার্যকর তেমন পদক্ষেপ। গাড়ির ফিটনেস পরীক্ষা, চালকদের দক্ষতা বৃদ্ধি কিংবা সচেতনতাতেও নেই তেমন উদ্যোগ, নেই আইনের প্রয়োগ। মহামান্য আদালতের নির্দেশনা অমান্য করে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অযান্ত্রিক যানবাহন। এমন একটি ভয়াবহ চিত্রকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভি স্টুডিওতে আছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মশিউর রহমান রাঙা এমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক দক্ষিণ এস এম মেহেদী হাসান পিপিএমবার, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান হিলু। অনলাইনে যুক্ত আছেন নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান রিয়াজ কাঞ্চন এবং নগরবিদ স্থপতি ইকবাল হাবিব। দর্শক, অনুষ্ঠানে মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। দাঁড়িয়ে থাকা বাস আর চলন্ত ট্রাককে ধাক্কা দিয়ে সেল লাইনের বাসটি সড়ক বিভাজন ভেঙে এভাবেই আঘাত হানে বিপরীত দিক থেকে আসা মিনি বাসে। 2022-এর 5 জুন ওই দুর্ঘটনায় পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী সহ 5 জন প্রাণ হারান, যাদের মধ্যে ছিলেন বাস দুটির চালকও। ওই ঘটনায় দূরপাল্লার বাস চালক না ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে দেখা যায় 2022 সালে সড়কে প্রাণ হারানোর 1/3 চালক। ওভার ডিউটি আর বেপরোয়া চালানোই যার কারণ। 2022-এ সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় মোট প্রাণহানি হয়েছে 10,958 জনের, যা 2021 সালের চেয়ে 27% বেশি। সড়কে প্রাণ যায় 9,951 জনের। রেল দুর্ঘটনায় 550 আর নৌপথে মৃত্যু হয় 357 জনের। দুর্ঘটনায় শিকার যানবাহনের 28% মোটরসাইকেল, এরপরেই 24% ট্রাক, পিকআপ ও লরি। দুর্ঘটনার জন্য 20টি কারণ চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। বিদেশে গিয়ে কিন্তু এই ডিসিপ্লিনগুলো করছে আমাদের সেনাবাহিনী, আফ্রিকাতে গিয়ে এইসব ডিসিপ্লিন করছে। সেনাবাহিনীকে একটা সময়ের জন্য, 1 বছরের জন্য সড়কের ডিসিপ্লিনের দায়িত্ব দেওয়া যেতে পারে। দিলে পর আনফিট গাড়িগুলো বাইর করা, ড্রাইভারদের ওরিয়েন্ট করা, যাত্রী সচেতন করা, সবটাই কিন্তু সম্ভব। প্রতিবেদনটি দেখলাম, এবার যাচ্ছি মূল আলোচনায়। জনাব মশিউর রহমান রাঙা, আপনি প্রতিবেদনটি দেখলেন। 3 দিন না ঘুমিয়ে একজন চালক গাড়ি কিভাবে চালায়?
আপনারা যারা মালিক পক্ষ আছেন তারা কিভাবে অনুমতি দিচ্ছেন? এটা যাদের একের অধিক গাড়ি রয়েছে, অর্থাৎ 250, 300, 1200, 1400 পর্যন্ত আমাদের মালিকদের গাড়ি রয়েছে এক একজনের। এখন এদের ম্যানেজার তাদের আবার ম্যানেজার থাকে কয়েকজন, তারা এগুলো দেখাশোনা করে, দেখভাল করে। আমিও বুঝি না, একটা গাড়ির মালিকের তো একটা গাড়ির দাম তো অনেক, যদি এসি গাড়ি হয়ে থাকে তাহলে সেটির দাম অন্তত দাম তো পরে, গাড়ির মানে মানুষের জীবন তো অনেক দামি। আমি আসছি দাম সেখানে, তো আমি পরেই সেখানে আসছি। গাড়িটারও কিন্তু ক্ষতি হচ্ছে, আমি সেটাই বলছি যে মালিকেরও ক্ষতি হচ্ছে। তাহলে একজন মালিক কোনো সময় চাইবে না যে একটা 1200 টাকা বা 1400 টাকা বা 5000, 3000 টাকা দিতে একটা ড্রাইভারকে দিতে হয়, একবেলা আসলে যেতে আসতে হয়তো আসা যাওয়া নিয়ে তাই করতে হয়, আমরা তো তাই জানি। তো সে এটার কারণে এটি করবে না। 3 দিন না একটা মানুষ ঘুমায় না, সে তো ফেরেস্তা না, ফেরেস্তারা ঘুমায় না। মানুষ কিন্তু ঘুমাইতেই হবে, তাকে কিন্তু ঘুমাইতেই হবে। 3 দিনে একটা মানুষ ঘুমায় না, একদিন না ঘুমাইলে একটা হোল নাইট। আমরা অনেক মিটিং করেছি সরকারের সঙ্গে বিভিন্ন সময়, আমরা দেখেছি যে ভোরবেলার দিকে অটোমেটিক আমরা কাহিল হয়ে যেতাম, যা পারবো না ভাই, যা পারেন রেজলিউশন করে ঠিক করে দেন। এটাও আমরা দেখেছি। সুতরাং আমার কাছে মনে হয় না যে এগুলা আসলে একটু অতিরঞ্জিত, বা এই ড্রাইভার মানে মূর্খতার পরিচয় দিয়েছে, এবং সে নিজেও জীবিত আছে কিনা আমি জানি না, সেও মারা গেছে, সেও নিজেও মারা গেছেন। তাহলে এখন কি কারণে এটার অনুসন্ধান তো আমাদের দেশে এগুলো নিয়ে হয় না। বিদেশে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করলে, সেটা স্কুলে হোক বা অন্য কোথাও, একটা বাচ্চাও যদি ছাদ থেকে পড়ে যায়, লাভ দেয়, ওটা নিয়ে কিন্তু অনেক টিচারকে জিজ্ঞাসা করা হয়, কি কারণে হলো জিজ্ঞাসা করা হয়, বাড়িতে তাদের বাবা মায়ের কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলো জিজ্ঞাসা করা হয়, নানাবিধ কারণে এগুলো হয়। তো সুতরাং আমি এটা অবশ্যই দুঃখজনক। এটা একজন মানুষ একটা গাড়ি ধ্বংস হয়ে যাক, তাতে আমার ইন্স্যুরেন্স তাদের থাকে, তারা একটা পয়সা সেখান থেকে পাবে, কিন্তু একটা মানুষের প্রাণ গেলে সে পরিবারটা ধ্বংস হয়ে যায়। সেই কারণে আমরা অনেক সতর্ক। আমরা অলরেডি অনেক মালিককে আমরা দেখেছি যে এগুলো ডিভাইস এখন চলে এসছে, একটা গাড়ি কত স্পিডে চলছে, এখান থেকে মালিক হয়তো তাদের ঢাকা অফিস থেকে বলে দিতে পারে সিলেটের এত নম্বর গাড়িটা এত মাইল স্পিডে চলছে। সেখানে গাড়ির মধ্যে লেখাও থাকে যে আপনারা যদি কোনো অসামঞ্জস্য দেখেন যাত্রীদের, তাদেরকে বলা আছে যে আপনারা এই নাম্বারে টেলিফোন করে দেবেন। সঙ্গে সঙ্গে ঢাকাতে কিন্তু টেলিফোনটা চলে আসে। আমি 2 ঘন্টা ওখানে আমি বসেছিলাম, খন্দকার এনায়েতুল্লাহ আমার মহাসচিব, ওনার আমি এনা পরিবহনে আমি বসে দেখেছি জিনিসটা, বাস্তবতাটা দেখেছি ওনার ওখানে। তো যেটা আমি দেখলাম, লক্ষ্য করলাম যে একটা গাড়ি 80-র উপরে স্পিডে গেলে দেন ও কন্ট্রোল রুমে তার একটা রিপোর্ট চলে আসে যে এই গাড়িটা এত স্পিডে যাচ্ছে। সঙ্গে সঙ্গে টেলিফোন করে তার কন্ডাক্টরকে বলে দেওয়া হয়, ড্রাইভারকে ডিস্টার্ব করা হয় না, কন্ডাক্টরকে বলে দেওয়া হয় যে ড্রাইভার সাহেবকে একটু বলে দেন গাড়িটাকে স্পিড বেশি চলে গেছে। তো সেই কারণে তখন আমার গাড়িটা স্পিড কমে যায়, যার কারণে এখন এনার দুর্ঘটনা অনেক কমে গেছে, মানে প্রায় অর্ধেকেরও নিচে নেমে আসছে। তো বিভিন্ন কারণে দুর্ঘটনা হয়। আজকে দেখবেন যে আমরা যে সড়কগুলোতে আমরা নিরিবিলি গাড়ি চালাতাম, সেই সড়কগুলো এখন 3 হুইলার, আপনার মোটরসাইকেল, 80,000 মোটরসাইকেল বললো না, কত বললো আমাদের যাত্রী কল্যাণ সমিতির মোজামেল ভাই। তো এইগুলো আসলে নিয়ন্ত্রণে সরকারেও আমি মনে করি না যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে না, তা নয়, কিন্তু দিচ্ছে। এগুলোও কিন্তু সরকার থেকে, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এগুলো নিষেধাজ্ঞা আছে এগুলোর উপরে, তারপরেও কিন্তু এগুলো বন্ধ করা যাচ্ছে না। এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে, এবং কত বাড়বে তা কিন্তু বলা যাচ্ছে না। এখন গ্রামে বিয়ে হলে, মেয়ের বিয়ে দিলে ছেলের মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলেকে, ছেলে কি দিয়ে করে খাবে, একটা মোটরসাইকেল কিনে দেন, ঢাকায় উবার করবে, উবার করে সে ওখান থেকে যে ইনকামটা হবে সেটা দিয়ে সে মেয়েকে চালাতে পারবে। এই ধরনের কথাও আমাদের না কানে এসছে। তো সুতরাং সব কিছু একটা আমাদের এগুলো একটা ট্রান্সপোর্ট সেক্টরে এগুলো শুধু বিআরটি একলা সব কিছু পারে না যে একটা পুকুর করে দেন, মাছ চাষ করে আপনার মেয়েকে খাওয়াবে। জি, ধন্যবাদ। আপনার কাছে আমি আবার আসবো, জনাব মোজাম্মেল হক চৌধুরী। 2021 সালের চেয়ে 2022 সালে সড়কে দুর্ঘটনা বেড়েছে 19.89%, মৃত্যু বেড়েছে 27.43%। কারণ কি? ধন্যবাদ। এটার কারণ কিন্তু ইতিমধ্যে আলোচনায় নিয়ে এসছেন আমাদের বিরোধী দলীয় হুইপ মালিক সমিতির যিনি আছেন রাঙ্গাভাই, কিছুটা বলেছেন। আসলে আমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি দেখুন, গণমাধ্যমগুলো কিন্তু সরব, এবং সরকারের পক্ষ থেকেও নানাভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা কোন জায়গায় আটকে যাচ্ছি? যদি আমরা এই বিষয়টা একটু অনুধাবন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের যতটুকু আলাপ আলোচনা হচ্ছে, যতটুকু কথাবার্তা হচ্ছে, যতটুকু চেষ্টা হচ্ছে, কিন্তু ততটুকু গবেষণা হয় না। আমাদের রাঙ্গাভাই একটা কথা বলেছেন, বিদেশে কিন্তু একজন শিশু যদি উপর থেকে পড়ে মারা যায়, এটা নিয়েও কিন্তু হয়, আলাপ আলোচনা হয়, রিসার্চ হয়, তদন্ত হয়,
কিন্তু আমাদের এখানে এই যে একটা সড়কে বা একটা স্পটে যদি পরপর দুর্ঘটনা ঘটতে থাকে, কেন ঘটছে এটা নিয়ে কোনো আলোচনা নেই, গবেষণা নেই, এটা প্রতিকারের জন্য কোনো উদ্যোগ নেই। ফলে যেভাবে দুর্ঘটনা বারবার কথা সেভাবেই বাড়ছে। আপনি যদি যানবাহনের সংখ্যা দেখেন, যানবাহন যেভাবে গাণিতিক হারে বাড়ছে, প্রতি বছর 5 লক্ষ হারে মোটরসাইকেল নতুন করে রেজিস্ট্রেশন নিয়ে রাস্তায় নামছে। রেজিস্ট্রেশন বিহীন কি পরিমাণ নামছে সরকারের কাছে কোনো তথ্য নেই। আর তাছাড়া 4 লাখ 4 কি 5 লাখের তথ্য আছে, 5 লাখ প্রতি বছর নামছে। আপনি এই যে তথ্য 2015 সালের যেটা মোটরসাইকেলের ডাটা যদি দেখেন 12 লাখের বেশি ছিল না, কিন্তু এখন যদি আপনি 2022 সালের তথ্য দেখেন প্রায় 39 লাখ মোটরসাইকেল বিআরটিএ নিবন্ধিত তথ্য বলছে। এখন আপনি দেখুন অনিবন্ধিত যানবাহন, এই যে আমরা এই যে ইজি বাইকগুলো যেভাবে নামাচ্ছি, ইজি বাইকের কোনো তথ্য কিন্তু সরকারের কাছে নেই। আমরা যেটা মনে করছি, আমরা প্রায় বাংলাদেশে প্রায় সারা দেশে সড়ক মহাসড়কে 40 লাখের কাছাকাছি ইজি বাইক কিন্তু রাস্তায় চলছে। আসলে আমরা স্মার্ট বাংলাদেশের কথা বলছি, ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, কিন্তু আমরা গণপরিবহনে কেন যেন পিছিয়ে যাচ্ছি। আমাদের যেখানে আমাদের স্মার্ট বাংলাদেশে স্মার্ট বাস সার্ভিস থাকবার কথা, আমরা ইজি বাইক এবং মোটরসাইকেলের দিকে ধাবিত হচ্ছি। ফলে আমাদের ছোট যানবাহন ব্যাপক হারে বাড়ছে। ছোট যানবাহন ব্যাপক হারে বাড়ার মধ্য দিয়ে একদিকে বাসের গতি কমে যাচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে হাইকোর্ট থেকে নির্দেশনা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর বেশ কিছু নির্দেশনা আছে, এগুলো তেমনটি প্রতিপালন করা যাচ্ছে না। জাতীয় মহাসড়কে 2017 সালের যে সরকারের নির্দেশনা, সেই অনুযায়ী 22টি জাতীয় মহাসড়কে 3 হুইলার সহ অযান্ত্রিক যানবাহনগুলো নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন অধিকাংশ জাতীয় মহাসড়কে সেটি কিন্তু পরিপালন করা যাচ্ছে না। ফলে আমরা দেখছি দূরপাল্লার বাসের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে এই ইজি বাইকগুলো, অটোরিকশা বা মোটরসাইকেল ব্যাপক দুর্ঘটনা ঘটাচ্ছে। আর একটা বিষয়, আমাদের যে জাতীয় মহাসড়ক, আমরা কিন্তু বারবার বলছি, আমাদের দুর্ঘটনার রিপোর্ট নিয়ে সরকারের পক্ষ থেকে যেভাবে উৎসাহ প্রকাশ করা হয়, কিন্তু এটা কিন্তু গবেষণা করা হয় না বা এই রিপোর্টের বিস্তারিত দিকটা দেখভাল করা হয় না। আপনি দেখুন আমাদের রিপোর্টে বারবার দেখছি পথচারী মৃত্যুর হার কিন্তু প্রতি বছর 1% হারে বাড়ছে। চলতি বছরের যে অ্যাক্সিডেন্ট রিপোর্টে এটাতে দেখা যায় 48% প্রায় পথচারী মারা গেছে। আপনি জাতীয় মহাসড়কে কোথাও কিন্তু ফুটপাত নেই, এবং জাতীয় মহাসড়ক কেন্দ্রিক আমরা হাট বাজারগুলো নিয়ে এসেছি। ফলে আমরা দেখছি এই হাট বাজারগুলোতে বাজার করতে গিয়েও কিন্তু অনেকে পথচারী মারা যাচ্ছে। আবার ফুটপাত না থাকায় এই মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল, ইজি বাইক, বাস, মিনি বাস সব কিছুই চলছে, পাল্লা দিয়ে যাত্রী সাধারণকেও হাঁটতে হয়, আবার যাত্রী সাধারণকেও এই পার ওপার পারাপার হতে হয়। আমাদের জাতীয় মহাসড়কগুলো অনেকাংশে চলে গেছে গ্রামের মাঝখান দিয়ে। গ্রামের এই পাশে মসজিদ, এই পাশে আমার বাড়ি, আমার বাড়ি পূব পাশে, আর পশ্চিম পাড়ে হলো আমার বাজার। রাস্তার এক পারে হলো মসজিদ, আরেক পাশে হলো অজুখানা। তো এই জিনিসগুলো আমরা দেখেছি। আমাদের সাথে অনেকগুলো ফোন আছে, আমরা একটি ফোন নিয়ে নেবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ফরিদ আহমেদ পাবনা থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হলো যে এই যে হাইকোর্টের একটা নির্দেশনা আছে, কোনো 3 হুইলার বা কোনো বাইক এরা হাইওয়েতে চলতে পারবে না। তো এই ব্যাপারে সরকার থেকে কোন রকম নিয়ন্ত্রণ নাই। আমরা মাঝে মাঝে দেখি যে ট্রাফিক বিভাগ বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়, তাদেরকে কিছুটা। আমি আপনার প্রশ্নটা আমরা বুঝে গেছি। আসলে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা তারপর আপনার প্রশ্ন কেন তারপরে সেগুলো চলছে অযান্ত্রিক যান, আমরা সেটার প্রশ্নটি করব। ধন্যবাদ আপনাকে জনাব মেহেদী হাসান।
সরকার অবকাঠামোগত উন্নয়ন করছে, মহাসড়কগুলো প্রশস্ত করছে, কিন্তু সড়কে আইনের প্রয়োগ কতখানি নিশ্চিত হচ্ছে, বিশৃঙ্খলা কতখানি কমেছে, দুর্ঘটনা কেন কমছে? এই যে আমাদের একজন দর্শক, উনি আপনার ফরিদ হাসান, উনি পাবনা থেকে ফোন করেছেন, উনি যে বিষয়গুলো বলছিলেন যে হাইকোর্টের একটি নির্দেশ রয়েছে, কিন্তু সেই নির্দেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগের মতোই চলছে এবং ট্রাফিক আছে, সবকিছু আছে, সবার চোখের সামনে দিয়ে এগুলো হচ্ছে। কিভাবে হয়? ধন্যবাদ। আমি এখানে শুরুতেই একটু কারেকশন করতে চাই, বিশেষ করে যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে যে ডেটা দেওয়া হয়েছে আর আমাদের কাছে যে ডেটা আছে গত কয়েক বছরের, ইভেন ইন পার্টিকুলার গত বছরের বা তার 10 বছর আগেরও ডেটা আছে আমাদের কাছে বিআরটিএ কর্তৃক। এইখানে একটু আমি দ্বিমত পোষণ করছি এই জন্য, কারণ বিআরটিএ ডেটা অনুযায়ী 2022 সালে সড়ক দুর্ঘটনা ঘটেছিল হচ্ছে 5200, দ্যাট ইজ 5200, এবং এখানে প্রাণহানির ঘটনা ছিল হচ্ছে 4638। আর এখানে টোটাল রেজিস্টার্ড ভেহিকেলের সংখ্যা হচ্ছে, আপনি বললেন শুরুতেই, সেটি হচ্ছে 56 লক্ষর মতন। আমি যদি এই ডেটা ধরে, এই ডেটার সোর্সটা আমি একটু বলি, এই ডেটার সোর্সটা হচ্ছে বাংলাদেশ পুলিশ। কারণ হলো, কোনো প্রাণহানির ঘটনা ঘটলে এইটা আমাদের আনরেকর্ডেড থাকে না, থাকার কোনো সুযোগ নেই। আইদার মামলা হচ্ছে, তারা যদি কেউ মামলা নাও করতে চায় তারপরেও আমরা ওটা জিডি করে রাখি, এবং জিডি এবং মামলা দুটোই কিন্তু আদালতে অ্যাডমিসিবল সাক্ষ্য আইন অনুযায়ী। তো সুতরাং আমার কাছে যে ডেটা আছে সেই ডেটার সঙ্গে যাত্রী কল্যাণ সমিতির ডেটা কিন্তু ফারাক, মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, আমার ডেটা অনুযায়ী, আমাদের যে সরকারি ডেটা এবং রেকর্ডেড ডেটা অনুযায়ী, আমি যদি 2010 সালের হিসাব করি, দ্যাট ইজ আজ থেকে 12 বছর আগে, 2010 সালে রেজিস্টার্ড ভেহিকেলের সংখ্যা ছিল হচ্ছে 14,27,000 সামথিং। ওই 2010 সালে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছিল 2800 সামথিং, এবং প্রাণহানির ঘটনাও ওরকম প্রায় 2000-2500-এর মতো ঘটনা ঘটেছিল। এবং 2010 সালের ডেটা অনুযায়ী বিআরটিএ যে গবেষণা করে যে তথ্যটা আমরা পেয়েছি বিআরটিএর মাধ্যমে, সেটি হলো ডেথ রেট পার 10,000 ভেহিকেলস, এটা ছিল 19.8, মানে 18.8, মানে এটি ছিল, মানে প্রতি 10,000 ভেহিকেলের এগেনস্টে মৃত্যুর যে হারটি, ওরা বিভিন্ন ডেটা নিয়ে এটি গবেষণা করে এই তথ্য প্রকাশ করেছে 2 দিন আগে। আর সেই 12 বছর পরে, দ্যাট ইজ 2022 সালে, এই ডেথ রেট পার 10,000 ভেহিকেল এটি নেমে এসেছে 8.28 বা 29 এরকম। দ্যাট মিনস আমাদের ডেটা অনুযায়ী বিগত বছরগুলোর তুলনায় সাম্প্রতিক সময়গুলোতে ধীরে ধীরে যানবাহনের দুর্ঘটনা এবং ফ্যাটালিটি কমছে। এখন আপনারা যদি বলেন যে এখনো দুর্ঘটনা ঘটছে কেন, তো এখন আমি যদি বলি যে আপনি দেখুন, আজ থেকে 25-30 বছর এখানে তো মেহেদী হাসান, আমরা আসলে খুব কনফিউজ হই। কারণ কি, আমরা সত্যি কথা বলতে বাংলাদেশের একটি বিশাল বড় প্রবলেম আছে, সেটা হলো ডেটা। আমরা সঠিক ডেটা, সে যদি জনসংখ্যা আদমশুমারির ক্ষেত্রে বলেন, আপনি যে কোনো ডেটা, কৃষি উৎপাদন বলেন, যে কোনো জায়গায় আমাদের আপনার ডেটা নিয়ে এক একটা সংস্থা এক এক রকম ডেটা দেয়, যেটা আমাদের কনফিউজ করে, এবং কোনটা সঠিক সেটা নিয়ে আমরা এখানে আসলে কনফিউশনের সুযোগটা নেই, এজন্য কারণ আমাদের ডেটা সরকারের টোটাল রেকর্ডেড, আমাদের লুকানোর কোনো সুযোগ নেই। কোনো মিনি নেই, এবং কেউ কিন্তু মানে বুকে হাত দিয়ে বলতে পারছে না যে আমি সঠিক কাজটি করেছি, কিংবা সবাই দাবি করছে আমারটাই ঠিক। তো সেই জায়গাতে আসলে আমাদের জন্য বিশ্লেষণ তৈরি করে, আমাদের জন্য কোনো কিছু, অন্য যারা ডেটা দিচ্ছে তাদের কাছে কিন্তু সোর্সিং এর কোনো রেকর্ড নেই, আমার কাছে কিন্তু রেকর্ড আছে, এবং এটা সরকারিভাবে স্বীকৃত রেকর্ড, আইন কর্তৃক স্বীকৃত আমরা রেকর্ড। ইকবাল হাবিবের কথা শুনে আসি। ইকবাল হাবিব বলুন, আনমিউট করতে হবে। সাহেবকে শ্রদ্ধা রেখে দুটো কথা বলতে চাই। মেহেদী ভাই, আপনি যথার্থই বলেছেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর যে ঘটনা, সেটা আনরেজিস্টার্ড যাওয়ার সুযোগ খুব কম, প্রায় নাই বললেই চলে। বাট যে জায়গাগুলো ভীষণ রকম ফাঁক, তার 1 নম্বর হচ্ছে অ্যাক্সিডেন্টের সংখ্যা। এটা সাংঘাতিক ভাবে
পরিষ্কার করে বলছি সাংঘাতিকভাবে বৈপরীত্যের মধ্যে থাকে। তার কারণ অধিকাংশ অ্যাক্সিডেন্ট কোনো না কোনোভাবে নথিভুক্ত করা হয় না বা করতে চায় না, বা করার জন্যে বাধ্যবাধকতার ব্যবস্থাটা এখনো আমাদের হাইওয়ে পুলিশ বলেন, লোকাল পুলিশ বলেন, এই পুরো ব্যবস্থাপনায় নাই। এটা নিয়ে অনেক সমীক্ষা, অনেক রিপোর্ট, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আমার কাছে আছে, আমি আপনাকে দেখাতে পারবো। আপনি এটাও সত্য যে এই প্রতি 10,000 ভেহিকেলের এগেনস্টে মৃত্যুর যে সংখ্যা, সেটি পরিমাপ করে আপনি খুব আত্মশ্লাঘায় আমরা সবাই মিলে ভুগতে পারি যে আমাদের মৃত্যুর রেট কমে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু পরিষ্কার ভাষায় বলছি, আমাদের এই সমস্ত ডেটা যারা তৈরি করেন, বিশেষ করে বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, তারা এই নগরীর 40 লক্ষ প্রান্তিক অবঘুরে বস্তি মানুষের বিপরীতে সরকারিভাবে সরকারকে জানিয়েছে মাত্র 6 লক্ষ মানুষ নাকি বস্তিতে থাকে। এগুলো আমাদের কাছে সব তথ্য রয়েছে। তথ্যের এই ভীমরাটের ব্যাপারে টিপিডি সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে উষ্মা, রাগ, দুঃখ, ক্ষোভ এগুলো প্রকাশ করা হয়েছে। আমরা যেটাকে এখন পর্যন্ত সবচেয়ে ভালো বেসিস মনে করি সেটা হচ্ছে ARI, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। সেটা সরকারেরই একটি আস্থাভাজন প্রতিষ্ঠান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বুয়েট কর্তৃক বিভিন্ন রকম সোর্সের যাচাই বাছাই করে সেইখানে তারা এই রিপোর্টগুলো নেন। সেখানে অনেকগুলো এনজিও, অনেকগুলো ওয়ার্ল্ড ব্যাংক অথবা অন্যান্য সংস্থা কর্তৃক এবং সরকারেরও নথিভুক্ত সংস্থা কর্তৃক বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট প্রোন এলাকাগুলোর এনজিও, এসজিওদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমরা যে ডেটাগুলি পাই, সেখানে পরিষ্কার করে বলা যায় যে আমাদের এই সড়ক ব্যবস্থাপনায় আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেলের মতো যানকে অবারিত করার ফলে ব্যাপকভাবে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটছে। আপনি নিশ্চয়ই মেহেদী ভাই দেখবেন আজকাল দুর্ঘটনার 46 থেকে 48% মোটরসাইকেল, এবং দুর্ভাগ্য ব্যাপার হচ্ছে এর ফ্যাটালিটিও অন্যান্য যানবাহনের চেয়ে অনেক অনেক বেশি। অর্থাৎ মোটরসাইকেল একটা অ্যাক্সিডেন্টে মৃত্যুর হার অন্যান্য যে কোনো যানের চেয়ে, সেটা বাস হোক, মাইক্রোবাস হোক। ইকবাল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যেখানে আমরা গত 20 বছর 30 বছর আগে থেকে চীনকে, ভিয়েতনামকে, থাইল্যান্ডকে আর কয়েকটি দেশকে মোটরসাইকেলের এগেনস্টে রীতিমতো একরকম যুদ্ধ ঘোষণা করা এবং তাদের রীতিমতো ভয়ঙ্কর ভাবে বেগ পেতে হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং এত কিছু দেখার পর আমরা কিভাবে মোটরসাইকেলকে উবারে পারমিশন দিলাম? মানে সরকারের যে কর্তৃপক্ষ এই ভাইরাসটা যে দিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। জি, আমার মনে হয় আশিক ভাই পরিষ্কার ভাষায় বলছি, RTV প্রথম যখনই এই উবার অথবা পাঠাওয়ার মতো আমরা তখন বারবার বলার চেষ্টা করেছি এটি গোদের উপর বিষ পড়া হবে। কারণ গণপরিবহনমুখীর যে সাজেশন বা যে কৌশলপত্র সরকার তৈরি করেছেন, রিভার্স ট্রান্সপোর্ট যে আমাদের কৌশলপত্র আছে, সেখানেও পরিষ্কার বলা আছে। এবং আধুনিকভাবে মেট্রো রেল করার মধ্যে দিয়ে সরকার তো সেটা বিনিয়োগ বা বান্ধবতায় প্রমাণ করেছেন যে গণপরিবহন ছাড়া আমাদের মুক্তি নাই। সেখানে এই কাজটা যারা করছেন তারা সরকারের মূল নীতি বিরোধী কাজ করছেন। আমি শুধু মেহেদী ভাইকে যে কারণে হয়তো ইন্টারাপ্ট করলাম সেজন্য দুঃখিত। সেটা হচ্ছে মেহেদী ভাই, এই সমস্ত ডেটার ওই মৃত্যুর সংখ্যাটা ছাড়া বাদবাকি সমস্ত সংখ্যা মানুষের এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো রিপোর্টিং না করা, এইগুলোর উপর ভিত্তি করার ফলে আপনি সঠিকটা পাবেন না। তবে আপনি যদি শুধু প্রতিদিন যে অ্যাক্সিডেন্টের খবর প্রত্যেক আঞ্চলিক দপ্তর থেকে পত্রিকা অন্তরে আসে, সেইটাকে যদি কগনিজেন্সে নেন, তাহলে আপনি দেখবেন এর সঠিকতা এবং পুলিশের কাছে যেটা আছে তার সঠিকতা আকাশ পাতাল ফারাক। আমি আপনার সাথে ওই একটু জায়গায় একমত যে মৃত্যু যদি হয়ে যায় কোনো কারণে, সেটি এড়ানো যায় না। সেটি ছাড়া বাদবাকি তথ্যগুলো অধিকাংশই বাস্তবতা নির্ভর নয়। জি, আমি তো সেটাই বলছিলাম, মৃত্যুর যে তথ্যটি যাত্রী কল্যাণ সমিতি দিলেন আর আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যেটি বুকে হাত দিয়েই বলতে পারি, আর অন্য কিছু বলার সুযোগও নেই, কারণ এটি নিয়েই আমরা কাজ করি। তো আমাদের যা কিছুই পুলিশিং সবকিছু কিন্তু অন রেকর্ড,
আমাদের আইডিয়া করেও কোনো কিছু করার সুযোগও নেই। আমরা যেটি করি অন রেকর্ড। এখন ইকবাল ভাই যেটি বললেন, হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আমি যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, আমি ঢাকা চিটাগাং রোডে রাতের বেলা কোনো একটা ডেড বডি পাওয়া গেল, বডিতে কোনো রকম কোনো ইনজুরি নেই, বাট পোস্টমর্টমে দেখা গেল তার ইন্টারনাল হেমোরেজ আছে। তো আমরা কোনো পথচারীও নেই, কেউ নেই, অথচ তদন্তে দেখা গেল যে এই লোকটি বা এই মানুষটি কোনো একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছে। এখন এই মামলা কিন্তু রেকর্ড হচ্ছে অপমৃত্যু হিসেবে, কারণ আমার কাছে তো কোনো তথ্য নেই। যখন গভীর রাতে কেউ এরকম কিছু কিছু ঘটনার ক্ষেত্রে এটি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমরা ডেটাতে আটকে না থেকে এই যে বিশৃঙ্খলা কমছে না, বিশৃঙ্খলা কেন বাড়ছে, কেন আপনার এই যে আপনার মানে বাস চালকরা আপনার 2-3 দিন ধরে গাড়ি চালাচ্ছে, কোনো নির্দেশনা মানা হচ্ছে না, এগুলো নিয়ে মানে আদালতের নির্দেশনা। আমি আরেকটু সময় নিচ্ছি এই বাস চালকের বিষয়গুলো নেই। আপনাদের মনে আছে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী এই সড়ক নিরাপত্তার ক্ষেত্রে, সড়কের শৃঙ্খলার ক্ষেত্রে 6 দফা নির্দেশনা দিয়েছিলেন। তার ভিতরে একটি ছিল যে 5 ঘন্টার বেশি কোনো ড্রাইভার লং রুটে বাস চালাবে না। এখন আমি যদি দেখি ড্রাইভার বানানোর দায়িত্ব কার? ড্রাইভার বানানোর দায়িত্ব দুটো পক্ষ হতে পারে, বিআরটিএ হতে পারে বা মালিক পক্ষ হতে পারে। এখন আমি গাড়ির মালিক হয়ে আমি একজন ড্রাইভারকে পেলাম, তো তার শুধু লাইসেন্স আছে, আমি কিন্তু জানি না সে দক্ষ কিনা। আবার আপনি যদি বিআরটিএ ডেটাই দেখেন যে 56 লক্ষ ভেহিকেলের বিপরীতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে 45 লক্ষ, দ্যাট ইজ 11 লক্ষ ড্রাইভারের কিন্তু বৈধ লাইসেন্স নেই। এখন আমার ড্রাইভার সংকট, এর ভেতরে আমি যদি আরো ড্রাইভার, এই বিষয়গুলো আসলে সকলকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে, যে আমি গাড়ির মালিক বলে আমি ড্রাইভার প্রডিউস করবো। কিন্তু আমরা কিন্তু এই বিষয়টা আজকে নয়, গত 10 বছর ধরে আলোচনা করছি। এখানে ইকবাল হাবিব কিংবা এখানকার বেশিরভাগ যারা আছেন আজকের প্যানেলে, ওনারাই আপনারাই সাক্ষী যে গত 12 বছর ধরে, আমি 10 বছর বলছি, কেমন বাংলাদেশ চাই এই অনুষ্ঠানটি যেদিন থেকে আমি শুরু করেছি, সেটার বয়স আজকে 12 বছরের উপর, 12 বছর হয়ে গেছে, তখন থেকে কিন্তু করছি। এবং এই যে আজকে আলোচনাটা যে আপনার সড়কে আপনার শৃঙ্খলা চাই কিংবা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই, এই বিষয়টি নিয়ে আমি অন্তত অর্ধশতবার কিংবা তারও বেশি হবে আমরা আলোচনা করছি। কিন্তু এই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের আসলে সমন্বিতভাবে কাজ করতে হবে, সমন্বিতভাবে এটা করতে হবে, কিন্তু সেটা করবে কে করছে? এবং আদালত কিন্তু কোনো নির্দেশনা, আলাদা সর্বোচ্চ আদালতের নির্দেশনার পরেও আমরা যখন এই কাজটি হতে দেখি না, তখন আমরা ফ্রাস্ট্রেশনে পড়ি এবং আমরা মনে হয় এই যে আমরা যে এগিয়ে যাচ্ছি সেটা আসলে যে আমাদের একটু বিরতি দিয়ে যেতে হবে। ইকবাল হাবিব, এই বিষয়টা নিয়ে আমরা আরো আলোচনা করবো, তবে তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে নেবো। দর্শক, বেঙ্গল সিমেন্ট কেমন বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনার বিষয় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের বাংলাদেশ চাই। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। স্থপতি ইকবাল হাবিব, আপনি কিছু একটি তখন যোগ করতে চাচ্ছিলেন বিরতির পূর্বে, ছোট্ট করে যদি আপনি বলেন, তা আপনার কথা শুনে আমরা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে যাব। সত্যিকার অর্থে আমাদের এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন প্রধানমন্ত্রীর নির্দেশনা, 101টি সুপারিশ এবং আমাদের যে আইন, সেই সাপেক্ষে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না কেন, তার প্রাধিকারযুক্ত লিস্ট তৈরি করা। আমরা ডেটা বা অন্যান্য যে বিষয় রয়েছে সেটা নিয়ে বিতর্ক করার এই মুহূর্তে প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ মেহেদী ভাইয়ের সাথে আমরা সকলেই একমত যে এই বিষয়টি নিরাপত্তার দৃষ্টিভঙ্গি থেকে অসম্ভব অসহনীয় পর্যায়ে গিয়েছে নিয়ম শৃঙ্খলা না মানার ব্যাপারে। সেইখানে একটা প্রাধিকারযুক্ত করণীয়র ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার, এবং সেটি আমরা দীর্ঘদিন ধরে করছি। এটাকে যত বেশি আরো স্পষ্টীকরণ করা যায়, আলোচনাটা সেখানে রাখলে ভালো হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ ইকবাল হাবিব। আমরা যাচ্ছি ইলিয়াস কাঞ্চন।
কাঞ্চন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, স্পষ্ট একদম ক্লিয়ার। জি, জি, জনাব ইলিয়াস কাঞ্চন, দুর্ঘটনায় নিহত আহত ব্যক্তি এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের আর্থসামাজিক ক্ষতি হিসাব করে বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্র বলেছে 2018 থেকে 2021 সাল পর্যন্ত 3 বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় 1,09,000 কোটি টাকা। কতদিন আমরা এই আর্থিক এবং মানবিক ক্ষতি মেনে নেব? কতদিন চলবে এই ক্ষতি? গাড়ির মধ্যে সে আচ্ছা, আমি একটু বলতে চাই যে আলোচনা যা শুনেছি সেই আলোচনার উপরে একটু কথা না বললে হয় না। কারণ হলো গিয়ে যে একটা আলোচনা হয়েছে যে সরকার উদ্যোগ নিচ্ছে, অনেকে উদ্যোগ নিচ্ছে। আমাদের এখানে উদ্যোগের কিন্তু কোনো অভাব নেই। উদ্যোগটাকে বাস্তবায়ন করার জন্য যেভাবে কাজ করা দরকার, যা করা দরকার, সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে না বলেই কিন্তু আপনি যে প্রশ্নটি করেছিলেন ওনাদেরকে যে সড়ক দুর্ঘটনা কেন বাড়ছে, এটি গেল একটা। আরেকটা হলো গিয়ে মেহেদী সাহেব যে তথ্য দিলেন এবং এই যে যাত্রী কল্যাণ সমিতি মোজাম্মেল সাহেবকে ডিফার করলেন, এটা হলো গিয়া যে প্রথম কথা হলো যে স্বীকারই তো করছেন না যে আপনি আমাদের যে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, দুর্ঘটনা অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে যে বেশি হচ্ছে, সেটাকেই তো স্বীকার করা হচ্ছে না। যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি এটাকে আপনি মিনিমাইজ কেমনে করবেন? আপনি কমাবেন কি করে? আপনি তো কমাবেন না, কারণ আপনি তো প্রথমেই স্বীকার করছেন না জিনিসটা। এই যে ডাটার বিভ্রান্তি যেটা, এই যে উনি যেটা বললেন আপনার অনুষ্ঠানে, কিন্তু আমি বহুবার বলেছি যে পুলিশ যে ডাটা দেয় সেটাকে রোড ক্র্যাশ ডাটা বলা ঠিক হবে না, এটাকে রোড ক্র্যাশ এফআইআর ডাটা বলতে হবে। তো সেই জায়গায় উনি এটাকে আজকে মেহেদী সাহেব এটাকে এস্টাবলিশ করতে চাচ্ছেন যে এইটাই পূর্ণাঙ্গ ডাটা, এটা একটা মানে মানে সরকারি একটা মানে ভালো ডাটা, এরকম একটা কথা উনি বলতে চেয়েছেন। তো এইটা তো মানে এইটা কিন্তু খুবই ক্ষতিকর। এই কারণটা হলো গিয়ে যে আমরা কিন্তু সরকারকে বারবার বলে আসছি এবং সরকার কিন্তু চেষ্টা করেছিল আমাদের রোড সেফটি যে কাউন্সিল আছে সেখান থেকে কিন্তু বলা হয়েছিল যে ডাটার সোর্স গুলো কোত্থেকে কি কি কোন জায়গা থেকে এগুলো আনা দরকার, সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই যে বললাম না, উদ্যোগ নেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়। সেটি বলা হয়েছিল যে সকল পুলিশদের কাছ থেকে প্লাস আপনার আমাদের সিভিল সার্জনরা যারা আছেন, হাসপাতালে যে সমস্ত রোগীরা যায় তারা যে সড়ক দুর্ঘটনা নিহত হয় সে সমস্ত রিপোর্ট গুলো আমাদেরকে রোড সেফটি বা ন্যাশনাল রোড সেফটি কাউন্সিলে জমা দেওয়ার কথা। সেটি কিন্তু সেই কাজটি এখনো পর্যন্ত হয় নাই। তো এই যে এই বিষয়গুলো প্রথম কথা, আর স্বীকার করে নেওয়া একটা বিষয়। আরেকটা হলো কি উদ্যোগ, মানে আমাদের এখানে সুন্দর সুন্দর উদ্যোগ হয়, কিন্তু উদ্যোগের বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সড়ক দুর্ঘটনা আসলে সেইভাবে আমরা কমাতে পারবো না। আরেকটি জিনিস সেটি হলো যে আপনার গিয়ে আমাদের দেশে আমরা এই পর্যন্ত আমার এই 30 বছর সড়ক দুর্ঘটনা আন্দোলনের মধ্যে আমি যে কথাগুলো বলে আসছি সেগুলো তো মানে আমরা কি দেখতে পেয়েছি, কিংবা আপনারা কি দেখতে পেয়েছেন যে সেগুলো বাস্তবায়ন হচ্ছে? আমরা এই যে বলে আসছি যে আনফিট গাড়ি এবং আনফিট চালক, এখনো পর্যন্ত চালক বলতে কিন্তু বাস আর ট্রাকের চালক না, কিন্তু এটাও কিন্তু একটা ভুল আমাদের ধারণা। আমরা চালক বলতে আমরা মনে করি যে বাস আর ট্রাকের ড্রাইভার। আমাদের এখানে বাস ট্রাক যেরকম দুর্ঘটনা ঘটাচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটাচ্ছে, ইজি বাইক, নসিমন, করিমো, এই সমস্ত জিনিসগুলো, রিক্সা, এগুলো কিন্তু দুর্ঘটনা ঘটাচ্ছে। তো তাদের কি ট্রেনিং আছে? তাদেরও তো ট্রেনিং নেই। তো ওদের কথা কিন্তু সিএনজি আছে, এদের ট্রেনিং এর কথা কেউ বলছে না, শুধু বাস আর ট্রাকের কথা বলছে। তারপরে আপনার এই ট্রেনিং যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে এবং আমাদের মেন্টালিটি যেটা, সেই মেন্টালিটি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, সেটি হলো যে সড়কের একটা শৃঙ্খলা দরকার। এটা প্রথমে মেনে নিতে হবে। সড়কের একটা শৃঙ্খলা দরকার, একটা আইন থাকা দরকার, এই আইনটাকে বাস্তবায়ন করা দরকার, এটা মানতে হবে। আপনি যদি না মানেন তাহলে আপনি কিভাবে সড়ক দুর্ঘটনা রোধ করবেন? তো সেই জায়গাটা আসলে আমাদের কোথাও কিন্তু তৈরি হচ্ছে না। আপনি যে আপনার অনুষ্ঠানের মধ্যে তো পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি তো জানেন যে উনি বলেছেন নসিমন, করিমন এগুলো সড়কে না চললে ওরা খাবে কোথায়, যাবে কোথায়? তো ওরা যদি মনেই করে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি মনে করেন যে কাউকে মেরে কাউকে খেতে হবে,
তাহলে আপনি দুর্ঘটনা আপনি কিভাবে কমাবেন? আপনি তো একটা কমপ্লিট একটা মানে চিন্তার মধ্যে আসতে হবে, একটা পরিষ্কার ধারণার মধ্যে আপনাকে আসতে হবে যে আপনি আসলে চাচ্ছেন কি। আপনি যদি চান যে সড়ক দুর্ঘটনা দূর করা দরকার, তাহলে সড়ক দুর্ঘটনা দূর করার জন্য প্রেসক্রিপশন আছে। সড়ক দুর্ঘটনা দূর করার জন্য আমরা অনেক কিছু কথাগুলো আমরা কিন্তু সাজেশন দিয়েছি, এমনকি প্রাইম মিনিস্টারও সাজেশন দিয়েছে, কিন্তু সেগুলো তো আসলে মানে উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগ এক জিনিস আর এটাকে বাস্তবায়ন করা কিন্তু আরেক জিনিস। কিন্তু তো এই যে এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি সেই দায়িত্ব পালন করছে? তারা কিন্তু দায়িত্বটাকে অন্যদিকে মন নেওয়ার চেষ্টা করেন। আমাদের এখানে কিন্তু কথা ঘোরায় পেঁচায় কিন্তু বলা হয়। সেটি হলো গিয়ে সবসময় বলে যে আইন দিয়ে আমাদের দেশে নাকি সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে। পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে সড়ক দুর্ঘটনা এবং সড়কের শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণ করার জন্য আইন ছাড়া আর কি সিস্টেম আছে? কোথায় আপনি আমাকে বলেন, আইন ছাড়া আর কি সিস্টেম আছে যে বিদেশ ক্ষেত্রে আপনি মনে হয় ইউএই তে অথবা দুবাইতে হয়তো আছেন। আপনি যে গাড়িতে করে যাচ্ছেন সেখানে কি আপনার সিগন্যাল মানা হচ্ছে না মানা হচ্ছে না? আরে বাপরে বাপ, আপনি এই যে আমার ড্রাইভার পাশে আছে, ওনাকে জিজ্ঞাসা করতে পারেন। বলেন ভাই, আপনি বলেন। আপনার এখানে আপনি যে গাড়ি চালাচ্ছেন আসলে কিভাবে এখানে মানে আইন শৃঙ্খলাটা মানা হয়, এবং এখানে কি আপনার নসিমন করিমন কিংবা আপনার মোটরসাইকেল কি চলছে? না, এখানে তো আমরা কথা বলা ঠিক হবে না, আপনি একটু গাড়িটা থামিয়ে নিন। 100% এখানে আমরা আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালাই। আর এখানে ওই ধরনের মানে আমাদের বাংলাদেশের সিস্টেম, এখানে গাড়ি চালানো মানে এরকম আমরা যারা বাংলাদেশে আছি আমরা এই টাইপের আমরা গাড়ি চালাই। এখানে যেটা রুলস আছে ওই রুলস। আপনি গাড়িটা থামিয়ে কথা বলুন, কারণ গাড়ি চালানো অবস্থায় কথা বলাটা আমরা না থামিয়ে পার্কিং আছে এর জন্য মানে সে বলতেছে। ধন্যবাদ, আপনাকে আমরা বুঝতে পেরেছি। জি, তো এই হলো কি আশিক ভাই, প্রথম জিনিস হলো বাস্তবতাকে স্বীকার করতে হবে। মানে আমাদের মাইন্ডসেটটা আপনি যেটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছি যে আসলে আমরা মূলত বাংলাদেশ চাই, কিন্তু আমরা পুলিশের যে ডাটা সেটা যদি আপনি গ্রহণ করেন, তাহলে সারা পৃথিবীতে আপনি রোড সেফটির দিক দিয়ে আপনি কিন্তু চ্যাম্পিয়ন হবেন। আপনার আর কোনো কিছু করার দরকার নাই কিন্তু। তাহলে আপনি আমেরিকা বলেন, এই দুবাই বলেন, কানাডা বলেন, ইংল্যান্ড বলেন, তাদের দেশে যে দুর্ঘটনা হয় তার চেয়ে অনেক অনেক কম আমাদের দেশে, যদি আপনি পুলিশের ডাটাকে আপনি যদি দর্তব্যের মধ্যে যদি আনেন। তো সেই জায়গায় আমার কাছে কথাই হলো এটা যে আপনি বাস্তবতাকে তো স্বীকারই করেন না, আপনি দুর্ঘটনা কিভাবে আপনি রোধ করবেন? আশিক ভাই, আমি 30 সেকেন্ড আমি একটু বলতে চাই এই ইস্যু নিয়ে। আশিক ভাই, আমি আসলে এখানে ডিফারও করছি না, আবার আসল বিষয়টা হচ্ছে মানা না মানার বিষয় না। বিষয়টা হচ্ছে আমি কোন জায়গা থেকে কথা বলছি, আমার স্ট্যান্ডটা আমাকে পরিষ্কার করতে হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য, আমি কোনো মানে ধারণা বশবর্তী হয়ে কোনো কথা বলতে পারি না, কারণ আইন সেই সুযোগ আমাকে দেয়নি। আমার প্রত্যেকটি, আমি যে ডেটাগুলো এখানে দিচ্ছি, প্রত্যেকটি ডেটার এগেনস্টে আই হ্যাভ ডকুমেন্টস। আমি ডকুমেন্টসের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমার কথা বলার কোনো সুযোগই নেই। এটাই হচ্ছে আমাদের বুঝতে হবে। আমাদের ডাটাগুলো আপনি ভুল প্রমাণ করেন, তাহলে তো আপনাদের ডাটা ঠিক আছে কিনা আপনারা বলতে। আমি তো আপনাদের ডেটা ভুল প্রমাণ করার চেষ্টাও করছি না, আমি আমার স্ট্যান্ড থেকে কথা বলছি। আমার কাছে যে ডেটা আছে আমি সেটি বলছি। পরিসংখ্যান আপনার এই সংখ্যায় আপনার ডাটা যে সংখ্যা সেইটা কিন্তু আমাদের কাছে পৃথিবীর অন্যান্য ডাটা আছে, সেই ডাটা কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। তাহলে তো আমাদের রোড সেফটির জন্য আর কাজ করার দরকার নাই। এখন ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনাকে আপনার জ্ঞাতার্থে একটা বিষয় বলি, এক্সাম্পল দিয়ে বলি। ধরুন আমি যদি মিডিয়া থেকে ডেটা নেই, আমি একটা অনলাইন মিডিয়াতে দেখলাম কেউ একজন নিউজ করলো যে আমার এই কথার জবাব দেন, কোত্থেকে ডাটা নিচ্ছেন সেটা না। আমি ওই জায়গা থেকে তো আমি ডেটা নেই না, বাট বর্তমানে যে বিষয়গুলো ঘটছে সেটা যদি ঠিক থাকে তাহলে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই। আমাকে সুযোগ দেন, 30 সেকেন্ড সুযোগ দেন, আমার কথাটা শেষ করি। আপনার দেশে হবে এক নাম্বার যে তারা সড়ক দুর্ঘটনা ফেলেছে। আমার কথাটা শেষ করি। তো আমি যদি এক্সাম্পল দেই,
যে মিডিয়া থেকে যদি আমি ডেটা নিতে চাই, এখন শত শত হাজার হাজার অনলাইন মিডিয়া, তো আমি আমার মিডিয়ার ভিউ বাড়ানোর জন্য আমি এমন একটা নিউজ করলাম যে হ্যাঁ অমুক জায়গায় সড়ক দুর্ঘটনায় 22 জন নিহত, অথচ দেখা গেল এখানে কোনো দুর্ঘটনাই ঘটে নাই। কারণ এই নিউজটা যখন আমি ভিউ করব তখন তার কিন্তু লাভ হচ্ছে। তো এই যে মানে এই ধরনের বেশ কিছু মিডিয়া এখন এই কাজগুলো করছে। তো আপনি অনলাইনে ডেটা নেবেন কেন? আমি নিচ্ছি না, বাট আমি নিচ্ছি না, আমি কিন্তু অনলাইনে ডেটা নিচ্ছি না, বাট বেশিরভাগ যারা মানে আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই যে যাত্রী পরিবহন, যাত্রী কল্যাণ আছে, তারাও কিন্তু অনলাইনে ডেটা নেয়। আমার যেহেতু আমাদের ডাটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমার একটু বলার যদি সুযোগ দেন 1 মিনিটের জন্য। আসলে আমাদের ডেটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আমরা 2015 সাল থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত ডেটাটা করবার চেষ্টা করছি, জনসাধারণকে সচেতন করবার জন্য এবং সরকারের সামনে ক্ষয়ক্ষতির একটা সঠিক চিত্র মোটামুটি সরকারের সামনে হাজির করবার জন্যই আমরা এই ডাটাটা করে থাকি। এবং এই ডাটা নিয়ে অনেক কথা হচ্ছে। এখানে কোনো এক ডাটাকে গতকাল বিআরটিএতে একটা সভা হলো, এখানে সড়ক পরিবহন সচিব মহোদয় স্পষ্টত বলেছেন যে আরটিভিতে সকাল 6টায় একটা দুর্ঘটনার সংবাদ প্রচার হলো, একই সংবাদ আবার 9টার সময় প্রচার হলো, একই সংবাদ আবার 12টার সময় প্রচার হলো। এখন যে 3বার প্রচার হলো, আপনি 3বার এন্ট্রি করলেন কিনা, এই ধরনের কথাও কিন্তু আসছে। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে একটু বলি, যদি ঘটনাটা এমন হয় 16 জানুয়ারি দুপুরে শাহবাগে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত। এখন 16 জানুয়ারির আমাদের তো ডেট ওয়াইজ এই ডেটাটা আমরা সংরক্ষণ করছি। এটা দেখা গেল বাংলাদেশের 10টা সংবাদপত্রে এই রিপোর্টটা এসছে, যেই সমস্ত সংবাদপত্রগুলোকে আমরা বিশ্বাসযোগ্য সংবাদপত্র মনে করি, যেগুলো অনলাইন বলল টুইস্ট করে, এই ধরনের কোনো সংবাদপত্র আমরা কাউন্টিংয়ে আনি না। আমরা যেগুলো প্রচারবহুল এবং বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, এগুলোর মধ্যে দেখা গেল একাধিক সংবাদপত্রে আমরা 2টো সংবাদপত্রের রেফারেন্স এখানে ব্যবহার করি, অর্থাৎ রিপোর্টিংয়ের জন্য ব্যবহার করি। আর এখানে পুলিশের যে ডেটার কথা বলা হচ্ছে, পুলিশের ডেটা আমরা প্রতিবারেই দেখছি, পুলিশের ডেটায় কিন্তু প্রতিবার 10%, 5% হারে দুর্ঘটনা কমে আসছে। তাহলে যদি আমরা গত বছরের সাথে এই বছরের তুলনা করি, তাহলে কিন্তু আমরা দেখব মিনিমাম 10 থেকে 15% দুর্ঘটনা কমে এসছে। আসলে দুর্ঘটনা কমে এসছে এটা বিশ্বাস করবার মতো কোনো ধরনের কার্যক্রম কিন্তু আমাদের এখানে নেওয়া হয়নি বা গ্রহণ করা হয়নি বা চালু নেই, বর্তমানেও চালু নেই। যেখানে গণপরিবহন, যেখানে ছোট পরিবহন ব্যাপক হারে বাড়ছে, যেখানে ডেটাটা আটকে না থাকি, আমি জনাব সাদিকুর রহমান হিরো আমি একটু একটা মিনিট, আমি 30 সেকেন্ড বলবো। এখানে একটা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো আছে, স্ট্যাটিস্টিক্স একটা ব্যুরো আছে। এই ব্যুরোর কাজটা কি শুধু ভোটার লিস্ট তৈরি করা? এই ব্যুরোর কাজ আরো অনেক আছে। আমাদের দেশে যতগুলো এনজিও আছে, এদের কি শুধু টাকা, মানুষকে শুধু টাকা ধার দেয়া বা মানুষকে শুধু টাকা ঋণ দেয়া, এদের কি এই কাজগুলো নাই? এই কাজগুলো তারা করতে পারে না? এগুলো আমার কাছে বিশেষ করে এটা লাগে, এই ব্যুরো আমরা ছোটবেলার থেকে স্ট্যাটিস্টিক্স ব্যুরো বা পরিসংখ্যান ব্যুরো, এটা বাংলায় যেটা বলে পরিসংখ্যান ব্যুরো, এটার মধ্যে পড়াশোনা করানো হয়, এটা কলেজে আমরা পড়েছি, স্ট্যাটিস্টিক্স আমরা পড়েছিও। তো সুতরাং এইটা কাজে লাগালে তো হয়, আমাদের কারো দরকার নাই তো, এরা ঠিকমতো একটা সঠিক রিপোর্ট দিলেই কিন্তু হয়। আমরা দেখবো সেটা করা যায় কিনা, মানে সরকারের কাছে আবেদন করব। জনাব সাদিকুর রহমান হিরো। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ যারা আছে 2022 সালে সড়কে যারা দুর্ঘটনায় পড়েছে সবার প্রতি 3090 জনই কিন্তু চালক। আমরা বলছি 2022 সালে যারা দুর্ঘটনায় পতিত হয়েছেন কিংবা দুর্ঘটনায় পড়েছেন তাদের 3090 জনই চালক। সড়ক দুর্ঘটনায় নিহতদের বড় অংশে পরিবহন শ্রমিকদের নিরাপত্তায় শ্রমিক সংগঠনগুলো কি করছে? ধন্যবাদ, সর্বপ্রতি শ্রদ্ধা রেখে বলছি। আসলে আমাদের যে কথাগুলো, এগুলো তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে পরিবহন শ্রমিকের পক্ষে কথা বলার সুযোগ দেয় আমাদের। তা আমাদের কথা তো যারা বলার, আমাদের যে রিয়াজ ভাই, সদ্দিল ভাই বলছেন, মেহেদি ভাই বলছেন এবং যাত্রী কল্যাণের বলছেন, সবাই বলছেন যে শ্রমিকরা কি দুর্দশার মধ্যে আছে। দেখেন, সবই ইন্টারেস্টিং ঘটনা হইল যে 164 জেলায় ছিল 1,75,000 যানবাহন, এখন প্রতি উপজেলায় কিন্তু এই পরিমাণ যানবাহন আছে। তাহলে সংখ্যা বাড়তেছে, অতএব অ্যাক্সিডেন্টের সংখ্যা তো বাড়বেই। এরপরে যে এই যে যাত্রী ড্রাইভারদের, আপনি বললেন যে অধিকাংশ ড্রাইভার দেখা যায় যে আমার বাস ড্রাইভাররা মারা যাচ্ছে।
দেখেন আমাদের মারা যাওয়ার যে কারণটা সেটা হলো যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলেন যে রাত জেগে সেই গাড়িটা ড্রাইভার চালিয়েছে। আপনারা এই কথাগুলো বলেন, আমরাও বলি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখেন এখনও কিন্তু নিয়োগপত্রটা কনফার্ম হয় নাই। আচ্ছা, ওই চালকটা যদি নিয়োগপত্র থাকতো তাহলে কিন্তু সে কিন্তু এত ওই যে মানে ওভার ডিউটি সে করতো না। এখন আপনি বলবেন যে তাহলে নিয়োগপত্র দিচ্ছেন না কেন, বিষয়টা আপনারা প্রশ্ন করবেন, এটা বারবারই প্রশ্ন করেন আমাদেরকে। দেখেন এই নিয়োগপত্র নিয়ে আমরা মালিক সমিতির সাথে কথা বলছি, মালিক সমিতি বললো যে আইনের কিছু বিধির পরিবর্তন হচ্ছে, অথবা এটা ফাইনাল হওয়ার পরে আমরা নিয়োগপত্র নিয়ে আলোচনা করব। তাহলে সেই বিধি কিন্তু সরকারের সাথে আমরা দীর্ঘদিন আমাদের ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক তার আলোচনা করলো। দেখা গেল যে নীতিগতভাবে 34টার মধ্যে 32টার ব্যাপারে সরকার পক্ষের লোকজন শিক্ষাগুলো দেখা গেলো একটু বিধি পরিবর্তন করা দরকার। দুইটা তারা বললো অপরকাতা প্রকাশ করলো, সেটা হলো 105 আর 95। কিন্তু দেখা গেলো যে হঠাৎ করে পরবর্তী কোনো মানে আলোচনা ছাড়াই দেখা গেলো যে এটা অলরেডি গেজেটে এসে গেছে। এখন দেখেন বারেবারেই আমরা যে কথাটা বলতেছি পরিবহন শ্রমিকের পক্ষ থেকে যে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন করলে অবশ্যই আইন মানতে হবে আমাকে, কিন্তু এই যে আইনটা করবেন আপনি আমার হাতে রশি বান্ধা পায়ে বান্ধা আমাকে আইনটা চাপাই দিবেন, আপনি কীভাবে অ্যাক্সিডেন্ট থাকবেন? আপনি আমাকে জেলে ভরতে পারবেন, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, আমরা অ্যাক্সিডেন্টে মারা যাবো, কিন্তু আপনার কার্যকারিতা কীভাবে করবেন? যেমন এখনই আলোচনার মধ্যে আসছে যে ড্রাইভারের সংখ্যা কম, তাহলে ড্রাইভারের সংখ্যা কম হলে সেই গাড়িগুলো তো তাহলে নিশ্চয়ই সঠিক চালক চালাচ্ছে না। দেখেন আমি কিছুদিন আগে স্টেক আপনাকে বলি, আমি কিছুদিন আগে বলি আপনাকে আশিক ভাই, ঢাকা ডিভিশনাল কমিশনার এখানে 250 গাড়ি রোড পারমিটের জন্য গাজীপুর বিভিন্ন মালিক সমিতি আনছে এবং সেটা বিআরটিএ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে। সে 250 কোথা থেকে চলবে? আরিচা থেকে মাওনা পর্যন্ত চলবে। আমি সেখানে আপত্তি করছি। আমি ডিভিশনাল কমিশনার সাহেব সেটা চেয়ারম্যান ছিল, সভাপতি ছিল, আমি তাকে বলছি মাননীয় সভাপতি সাহেব, যেখানে সরকার বলতেছে, মালিক বলতেছে, প্রশাসন বলতেছে, আমরা বলতেছি যে গাড়ির চালকের সংখ্যা কম, তাহলে 250 গাড়ি কোথা থেকে ড্রাইভার পাবে তারা? এটা আমার একটা প্রশ্ন। তারা আমাদেরকে দেখাক, আমরা শ্রমিক সংগঠন করে দেখা কোন শ্রমিক ইউনিয়নের গাড়িটা সদস্য, তার লাইসেন্স আছে কিনা আমরা দেখি। তো এটা কিন্তু আজ পর্যন্ত এটা কনফার্ম করা হলো না। আপনি গাড়ি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নাভানা আসতেছে, বিভিন্ন কোম্পানি গাড়ি আসতেছে, টাটা আসতেছে, অস্ট্রেলিয়া, কিন্তু সেই গাড়িগুলো কারা চালাইতেছে? যেখানে শ্রমিকের সংখ্যা, ড্রাইভারের সংখ্যা কম, এটা কিন্তু একটা বিষয়, চিন্তার বিষয়। তার মানে এটা যতদিন পর্যন্ত এইভাবে চলবে, দেখেন হাইকোর্টের রায়ের কথা বলা হলো, বহুবার প্রত্যেকবার বলা হচ্ছে, আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়েছে, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে কার্যকরী, যেটা নীরজ ভাই বললো যে সবই হচ্ছে, আমরা বলছি করছি, কিন্তু কার্যকরী নেই। তো কার্যকরী না হলে কীভাবে আপনি আইনটাকে প্রয়োগ করবেন? আপনি আইন নিয়ে আসতেছেন, এখন তো আমাদের শ্রমিকরা তো রাস্তাঘাটের মধ্যে ছোটোখাটো ঘটনা হলে তো 18 আইনের চক্করে পড়ে যেতেছে, নন ভ্যালুয়েবল সেকশনে পড়ে যেতেছে। যদিও আমাদের এটা আগামী 30 তারিখে বৈঠক আছে, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি, আমাদের স্ট্যান্ডিং কমিটি সভা আছে, সেখানে অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনা করবো এবং আমরা নিশ্চয়ই একটা বিহিত বের করবো। কারণ এইভাবে এই আইনটা আমাদের আপনি দেন যুগ যুগ ধরে, তার মানে সে পাকিস্তান আমলের আগের থেকে ড্রাইভারদের একটা সিস্টেমের ড্রাইভার বিল্ড আপ হয়েছে। হেল্পার থেকে আসে উস্তাদের হাত ধরে আসে ড্রাইভার হয়েছে। আজকে হঠাৎ করে আপনি 2-3 বছরের মধ্যে এই লক্ষ লক্ষ ড্রাইভারকে আপনি বলবেন যে তারা যোগ্যতা সম্পন্ন হতে হবে, ইট ইজ নট পসিবল। তার মানে একটা সময় লাগবে যে তাদেরকে সেই সুযোগ স্পেস দিতে হবে এবং সেই সময় লাগবে যে আপনি ড্রাইভারদেরকে আপনি প্রশিক্ষণ দিয়ে আপনি সরকার দায়িত্ব, যে প্রশিক্ষিত মালিকের দায়িত্ব যে তুমি এতগুলো, তুমি গাড়ি নামালে তোমার এতগুলো ড্রাইভার তোমাকে লাগবে, তুমি প্রশিক্ষণ দিয়ে নিবা। ভাই আপনি একটু পরে বলেন ব্রাদার, আপনি তো বলবেনই। আমার বক্তব্যটা হলো যে ড্রাইভারের সংখ্যা কম, কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন হইতেছে, আর আমাদের শ্রমিকদেরকে নিয়োগপত্র এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, যার জন্য তো অহরহ এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং আমাদের শ্রমিকরা ওভার টাইম মানে ওভার ডিউটি করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো, দয়া করে এই প্রসঙ্গ বলেন সরকারকে যে তারা যাতে নিয়োগটা এনশোর করে এবং তারা যে লাইসেন্সটা দিবে, তারা যে রেজিস্ট্রেশন দিবে, সেটা অবশ্যই 100% নিয়োগপত্র কনফার্ম হয়ে দেয়, তাহলে অবশ্যই কিছুটা সমস্যার সমাধান হবে। তা আমি এই যে ভাইজান কি বলতে যাচ্ছে আমাদের ইকবাল ভাই নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, আমি এখানে আমিও একটু বলবো, নিয়োগপত্রের ব্যাপার তো আমাকে একটু বলতে হবে তো। বলবেন মাননীয় সংসদ সদস্য বলবেন। আমি হিরো ভাইয়ের কথা শোনার পর আর থেমে থাকার কোনো সুযোগ নাই। আমাদের এই আইনটি অনেক পর্যালোচনা করে তৈরি করা এবং সেখানে ওনার মতো, ওনার সংগঠনের মতো অসংখ্য সংগঠন বছরকে বছর জড়িত থেকে ড্রাইভারদের স্বার্থ রক্ষা করে, প্রথমবারের মতো ড্রাইভার শ্রমিকের স্বার্থ রক্ষা করে আইন তৈরি করা হয়েছে। আজকে আবারও উনি সেই পুনরায় পুরার আগের গাড়ির মতো একই চক্র, একই গল্প বানিয়ে বানিয়ে বলছেন
এগুলো বানোয়াট কথাবার্তা। এক হলো ইকবাল ভাই, আপনি এই যে- এভাবে বলবেন না, আমি please। বলি আপনি এভাবে বলবেন না, আমি আপনি এটা বলেন না কেন? আপনি মহাসড়কের মধ্যে যে এই যে যান চলা নিষেধ, সেটাকে আপনি বলেন না কেন? সে কথাটা আপনার কথা বলার সময় আমি হাত তুলেছি, কথা বলি প্লিজ আপনি এটা বলেন। আমি বলছি আমরা সবসময় অ্যাগ্রেসিভ কথাবার্তা বলেন এবং শ্রমিকদেরকে আপনি একই সুরে কথাবার্তা বলেন। আপনি এটা বলেন না কেন যে কেন এই যে মহাসড়কের গাড়িগুলো কেন চলে? উত্তেজিত করার দরকার নাই, আমি বলি আপনাকে। প্রথমত হলো আমাদের ড্রাইভার সংকট রয়েছে, এটা কিন্তু বড় বড় যানবাহনের ড্রাইভার সংকট এইভাবে চাপিয়ে দেওয়া যাবে না। আমাদের এই যে যারা অবৈধ গাড়ি বা আমরা যে গাড়ি সংখ্যার সাথে রেজিস্ট্রেশনের সাথে ড্রাইভার রেজিস্ট্রেশন কম দেখি, মোটরসাইকেল তার মধ্যে বিরাট অংশ, এবং তাদের লাইসেন্স অধিকাংশের বেলায় নাই। সরকার এখন চেষ্টা করছে লাইসেন্স ছাড়া মোটরসাইকেল বিক্রি করা বন্ধ। আমাদের সড়কগুলোর অধিকাংশ অ্যাক্সিডেন্ট কিন্তু ইতিমধ্যে আলোচিত, এআরআই থেকেও বলা হচ্ছে নসিমন, করিমন, ভটভটি এগুলোর কোনো লাইসেন্সের তোয়াক্কাই নাই। সিএনজি দ্বারা অ্যাক্সিডেন্ট প্রচুর ঘটনা করছে, কোনো লাইসেন্সের তোয়াক্কা নাই। আসলে লাইসেন্স জনিত সিচুয়েশনের কারণে ড্রাইভারদের সংকটের গল্প বলে যোগ্য ড্রাইভার নিয়োগ না দেওয়া, নিয়োগপত্র না দেওয়া, প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করা, এটি রাষ্ট্রীয়ভাবে অসমর্থিত এবং অগ্রহণযোগ্য একটা ঘটনা। এই ঘটনার জন্য আমরা সকলেই ঐক্যমত্যের মধ্যে দিয়ে সবসময় বলি, প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেন না বুঝে না জেনে দেন না। তিনি জানেন যে এই সমস্ত বড় বড় গাড়ি, এই বিশেষ করে পরিবহন সেক্টরে যেসব গাড়ি রয়েছে, সেটা যাত্রী হোক অথবা মালামাল হোক, তাদের যোগ্য ড্রাইভার পাওয়ার অসুবিধা নাই। প্রচুর ড্রাইভার উৎপাদনের জন্য ব্র্যাক সহ সরকারের অনেক উদ্যোগ তৈরি হচ্ছে। মুশকিল হচ্ছে মালিক এবং কর্মচারী তাদের কিন্তু পরস্পরের দোষারোপ করবে না। আপনি দেখবেন তার একটা মুই আর মর মামুরা ভাই ভাই, এবং এই নিয়োগপত্র দেওয়ার দায়িত্ব সরকারের না, মালিকের। মালিক পক্ষের সংসদ মানুষের সংসদ সদস্য রয়েছেন, উনি বারবার বলবেন, উনি নিজে অনেকবার এটা নিয়ে স্পষ্ট উচ্চারণ করেছেন, আমার সামনে করেছেন। এই যে মালিকরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, 5 ঘন্টা 6 ঘন্টা ড্রাইভিং করার বদলে তাকে দিয়ে 14 ঘন্টা ড্রাইভিং করাচ্ছে, এবং আইন অনুযায়ী এখনকার আইন বলছে সেটি যদি প্রমাণিত হয় মালিক জেলে যাবে, ওই শ্রমিকের কিচ্ছু হবে না। আমি আপনার হিরু ভাই আপনার মাধ্যমে বারবার বলতে চাই, এই আইনটি কার্যকরে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কোথাও না কোথাও আমাদের, এটা ইলিয়াস কাঞ্চন বারবার বলছেন, কোথাও না কোথাও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্যে প্রথমে স্বীকার করতে হবে এটি চরমভাবে অনিরাপদ সড়ক ব্যবস্থার মধ্যে আমরা আছি, এবং সেখানে শৃঙ্খলা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এবং আইন কানুন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। কিভাবে সেটা করা যাবে এবং সে করার মধ্যে দিয়ে যারা দায়ী না, এই নিরপরাধ মানুষের মৃত্যুর হার কমাতে হবে। এই জায়গা যদি আমরা স্পষ্টীকরণ করি, তাহলে শ্রমিকের সাথে যাত্রীর মোকাবিলা। আমি একটা কথা পরিষ্কার করে বলি, আমি কালকে যখন গাড়িটা চালাচ্ছি, অথবা উনি ইলিয়াস কাঞ্চন ঢাকায় নিজের গাড়ি নিজে চালান, তখন কিন্তু তিনি ড্রাইভার। অ্যাক্সিডেন্ট হলে উনি শ্রমিকও না, উনি মালিকও না, উনি একজন ড্রাইভার। ড্রাইভারের কিন্তু চরিত্র বা ড্রাইভারকে ব্র্যাকেটে শ্রমিক বলে তাকে ছোট করা বড় করার কোনো দরকার নাই। আমরা মনে করি দায়িত্বশীল আচরণের জন্য আমাদের প্রত্যেকের কোথাও না কোথাও দাঁড়াতে হবে, এবং সেই জন্য কোথাও দাঁড়ানো উচিত। প্রধানমন্ত্রীর অনুশাসন 7টি দিয়েছেন, অবশ্যই আইন যেটা পাশ করা হয়েছে তার সঙ্গে 101টা সুপারিশ রয়েছে, এগুলো কার্যকর করা হোক বিনা দ্বিধায়। আমার কাছে কি ডেটা, তোমার কাছে কি ডেটা, এই সমস্ত গল্পের কোনো এখন আর প্রয়োজন নাই। এই সমস্ত ডেটা সরকার বিশ্লেষণ করেছেন, এবং এই ডেটা সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটাও পরিষ্কারভাবে লিপিবদ্ধ করা হয়েছে, যে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডেটা সরকার সংগ্রহ করলে এটাকে সঠিক মনে করবে, সেটা পুলিশের না হাসপাতালের, সার্জেনের না এনজিওর। এইগুলির এখন হঠাৎ করে এনজিওর একানো করে না, এইসব গল্প বোধহয় রাঙ্গাভাই বলার কোনো প্রয়োজনই নাই। ওই দিন শেষ, এগুলো 12 বছর আগে আমরা করে ফেলেছি, পুনরাবৃত্তির এই মুহূর্তে দরকার নাই। প্লিজ এই টিভিতে 12 বছর পরে বলছি, আসেন একটা জায়গায় দাঁড়াই। সেটা কি, আমাদের আইনটা পাস হয়েছে, এমন বললেন না পাস হয় নাই। বিধিবিধানগুলি সরকার তৈরি করে ফেলেছে, যদিও পাস হয়ে গেছে, বিধিবিধান হয়েছে, আইন হয়েছে, কিভাবে সংগ্রহ করবে তথ্য সেটা নির্দিষ্ট হয়েছে। আল্লাহর ওয়াস্তে ডিজিটাল বাংলাদেশের, স্মার্ট বাংলাদেশ যাওয়ার এই পর্যায়ে প্রযুক্তি নির্ভরতায় বাস্তবায়নে সকলে নতুন কোনো বিতর্ক তৈরি না করে এক ঐক্যমত্য হই। আমাদের শ্রমিকরা ঠিক করুক যে আমরা এইভাবে আমাদের দায়িত্বগুলো পালন করিব, মালিকরা ঠিক করুক এইভাবে করিব। আমরা আলোচনাটা ওইখান থেকে কেন শুরু করব না? কেন বারবার একই জায়গায় চক্রাকারে ঘুরছি?
আমি আজকে থেকে মনে করি RTV আলোচনা শুরু করবে। আশিক ভাই, এইখান থেকে আইন হয়েছে, প্রতিবিধান বিধিমালা হয়েছে, এবং কিভাবে তথ্য সংগ্রহ করবে সেটা হয়েছে। আমরা কোথায় দায়িত্ব পালন করছে, কে কে করছে না, সেটা আগে চিহ্নিত করি। রাজাকারটা কে? তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, লেটস ডিফাইন ইট। মালিকদের মধ্যে রাজাকার রয়েছে, দাঙ্গাবাই স্বীকার করুক আর না করুক। ঢাকায় পরিবহন ব্যবস্থা যারা মালিক সব রাজাকার। আমাদের শ্রমিকদের মধ্যে রাজাকার রয়েছে যারা উত্তেজিত করে করে ব্যবসা করেন। আসল শ্রমিকদের স্বার্থ রক্ষার যে আইন সরকার তৈরি করেছে সেটা বলেন না। আমাদের সড়ক ব্যবস্থাপনা যাদের দায়, তারা সেই দায়িত্ব পালনের অপারগতার জায়গাগুলো চিহ্নিত না করে উদরপিণ্ডি উদরগাড়ে দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন মন্ত্রীবর্গরা বা আমরা। অনেক সময় যাত্রীদেরই দোষ, কেন মানে না? আপনি যতক্ষণ মহাসড়কের প্যারালাল সার্ভিস রোড তৈরি না করবেন, যতক্ষণ মহাসড়ক ব্যবস্থা করতে যে বাধ্য হচ্ছে জনগণ, তাকে বিকল্প সড়কের ব্যবস্থা না করবেন, ততক্ষণ পর্যন্ত জনগণকে দোষারোপ করা যাবে না। আপনি যতক্ষণ ঢাকা চিটাগং, ঢাকা সিলেটের হাইওয়ের বাজারগুলো সরাতে না পারবেন। এখন কথা হচ্ছে এটা কি করতে হবে। আমি ঢাকা মাওয়া রোডে আমরা করে দেখিয়েছি, আমরা আরো অনেকগুলো সড়ক ইতিমধ্যে করে দেখিয়েছি। উদাহরণ যখন নিজের দেশে রয়েছে, উদাহরণ যখন আমরাই করেছি, তখন সেইখান থেকে আলোচনা শুরু হচ্ছে না কেন? সেই কাজটা সারা বাংলায় বাধ্যবাধকতার মধ্যে করা হচ্ছে না কেন? নিশ্চয়ই আমরা কোনো চক্রের হাতে বন্দী, নিশ্চয়ই কোনো কারো কাছে আমরা নত জানু, নিশ্চয়ই আমরা বারবার ইলিয়াস কাঞ্চন যেটা বলছেন কার্যকর করার ব্যাপারে অনীহা, অপারগতা অথবা অস্বীকার করছি। এই অনীহা, অপারগতা, অস্বীকার এই জায়গার আলোচনায় কেন্দ্রীভূত থাকুক। বারংবার ভুলগুলাই আর আলোচনা করতে আমি আর রাজি না, কারণ এগুলো তো করে ফেলেছে সরকার, এবং করেছে একদিনে না, অনেক দিনের চেষ্টায়। এবং সেখানে RTVর আমি এখন একদম মানে অনুষ্ঠানগুলি যদি একবার সবাই মিলে 12 বছর অনুষ্ঠান দেখেন, RTVর বিরাট অবদান রয়েছে। আমরা প্রতি পরতে স্তরে স্তরে এগুলো পরিশীলিত করার কাজ করেছি, আমরা সবাই মিলে করেছি। আজকে আমরা পিছন দিকে যাওয়ার এই সমস্ত আলোচনা আমি পরিত্যাজ্য ঘোষণা করতে চাই। চলেন না, কোথায় আমরা এক মিনিট বলবো। আমি কিন্তু আপনার কথা যেগুলো বললেন, আমি কিন্তু কোনো আইনের বিরুদ্ধে কোনো কথা বলি, আইনকে ডিফার করি নাই। আপনি যে কথাটা সর্বশেষ বললেন যে কোনো যাত্রীকে কোনো রাস্তা পথচারীকে দোষারোপ করা যাবে না যতদিন পর্যন্ত সরকার সেই সিস্টেমটা না করবে, আমি এই কথাটা আপনাকে শুনতে চাই যে ড্রাইভারদেরকে দোষারোপ করা যাবে যতক্ষণ পর্যন্ত মহাসড়কে গাড়ি ছুটদান চলবে। ড্রাইভারকে দোষারোপ করা যাবে যতক্ষণ পর্যন্ত তাকে নিয়োগপত্র না দেওয়া হবে। কেন এই নিয়োগপত্রটা সরকার, পুলিশ কেন ধরে না যে আপনার গাড়িটার নিয়োগপত্র আছে কিনা দেখি? আমরা আইনটাকে মানতে চাই, আইনটাকে, কিন্তু এই যে আপনি বললেন আইনে যা যা 18তে কিন্তু এগুলো আছে। আরেকবার স্মরণ করিয়ে দেই, ইলিয়াস কাঞ্চন ড্রাইভার, রাঙ্গাভাই ড্রাইভার, আমাদের মেহেদী সাহেব ড্রাইভার, ইকবাল হাবিব ড্রাইভার, আশিক ভাই ড্রাইভার, আমরা সবাই ড্রাইভার। দায়িত্বটা নেওয়ার জন্য ড্রাইভার অমুক তমুক এগুলির সম্বোধনের দরকার নাই। আরেকটি যে বিষয় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এই যে ঢাকা মাওয়া সড়ক এত সুন্দর একটি সড়ক, আমরা দেখেছি এই সড়কে অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ হলো উল্টা দিক থেকে গাড়ি আসা এবং যত্রতত্র বড় বাস কিংবা ট্রাক গাড়ি থামিয়ে রাখা, যার জন্য পিছন থেকে গাড়ি এসে এত চমৎকার একটি মহাসড়ককেও, মানে আমরা কিন্তু সরকার চমৎকার সব মহাসড়ক উপহার দিচ্ছে, কিন্তু আমাদের আইনগুলো আমরা মানে না মানার কারণে, বিশৃঙ্খলা করার কারণে কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়েছে। মশিউর রহমান রাঙ্গা এমপি, আপনার কাছে শুনতে চাই যে আদালতের নির্দেশ অমান্য করে নসিমুল করিমুল ভটভটি। আমি এদিকে যাচ্ছি না, আমি হিরু সাহেবের শুধু একটা কথার জবাব দিচ্ছি। আমি 2001 সালে আমি এমপি, তখন তখন বিএনপি গভর্নমেন্ট, অলি আহমেদ সাহেব, ওয়াজিউদ্দিন সাহেব, বড় বড় শ্রমিক নেতা, মালিক নেতারা সবাই আমরা উত্তরবঙ্গে একটা পরিবহন ধর্মঘট হলো। সেখানে আমরা নওগাঁতে আমাদেরকে বলা হলো যে না, আপনি স্টেজে উঠেন মালিকরা এবং শ্রমিকরা স্বাক্ষর করেন, এইখানে আপনারা নিজেদের গাড়িদের আপনাদের ড্রাইভারদের নাম লিখে আপনারা নিয়োগপত্র দিয়ে দেন। আমার খুব মনে আছে আমরা এটা দিয়েছি, এবং BRTA-তে এই ধরনের সিদ্ধান্ত আছে যে ড্রাইভারদের নিয়োগপত্র না দেওয়া ছাড়া কোনো গাড়ির ফিটনেস দেয়া হবে না। কিন্তু আমি বুঝি না যেটা নতুন করে কেন আবার এটা বাংলায় আসতেছে। আমরা যদি নিয়োগপত্র না দিই তাহলে সেই গাড়িটা, সেই মালিকের সম্পর্কে যদি আমাদেরকে জানানো হয় যে এই অমুক নাম্বার এত নম্বর গাড়ি এই মালিক, আমরা যদি সেই গাড়ি বন্ধ করতে না পারি, নিয়োগপত্র না দেওয়া থাকে, বন্ধ করতে না পারি, তখন আমাদের উপরে দোষারোপ করুক, আমরা সেটা মেনে নেব। কিন্তু অকারণে দোষারোপ করলে কিন্তু দুঃখ লাগে আমাদের, কারণ আমরা একসঙ্গেই সংগঠন করি, ওনারাও করে, আমরাও করি, কারণ আমরা নিয়োগপত্র দেই না, এই কথাটা কিন্তু
সঠিক নয়। এবং যদি না দিয়ে থাকি, আবারও বলতেছি আমি, যে আমাকে জানাই দিলেই আমি সেই মালিকের গাড়ি টোটালি বন্ধ করে দেবো, কেন তারা কোনো নিয়োগপত্র শ্রমিক তার দিতে গাড়ি চায় চালাবে না? না। জনাব জনাব বশির রহমান রাঙ্গা, কেন নিয়োগপত্র দিতে চায়? শ্রমিকদের কেন নিয়োগপত্র দিতে চায় না? আমাদের সমস্যা- 11 আমি বলি আসিফ ভাই, আমাদের 11 লক্ষ শ্রমিকের সংখ্যায় কিন্তু কম মানে তাদের লাইসেন্স না হবে, যে কোনো কারণে হোক তারা চালায় না। এখন আমার একটা ভালো ড্রাইভার আছে, আর একজন মালিক চাচ্ছে যে ওই ভালো ড্রাইভারটাকে আমি আমার কাছে নিয়ে আসি। এই কারণে আমরাও চাই যে আমরা নিয়োগপত্রটা দিয়ে দিলে ওই ড্রাইভারটা অন্য জায়গায় যেতে পারবে না, কিন্তু ড্রাইভার সাহেব দিচ্ছে না নিজেই কেন? করেন কি, উনি আর একটু বেশি বেতনের জন্য আর এক জায়গায় চলে যান। তখন যখন যায়, তখন এই কারণে তিনি আর নিয়োগপত্রটা আমাদের কাছ থেকে আমরা নিতে চায় না। কিন্তু দুই রকম আমরা কথা শুনছি। শ্রমিকদের হাতে আমরা আমরা নিয়োগপত্র দিয়ে দিতে চাই, ফেডারেশনের হাতে নিয়োগপত্র দিয়ে দিতে চাই, যে আপনারা নিয়োগপত্র নিয়ে আপনারা ওই গাড়ির শ্রমিককে আপনারা দিয়ে দেন, নিজেরাই দিয়ে দেন, আমাদের দেওয়া দরকার নেই। যে আপনারা দিয়ে দেন। আমার মনে হয় আমি 14 রাং মাফিক বলি, আপনি হয়তো লেটেস্ট জানেন না যে সর্বশেষ যে কথাটা আমাদের সাথে সাধারণ খান সাহেব সহ এনআই সাহেবের সাথে হয়েছে নিয়োগপত্র বিষয় নিয়ে, উনি আমাদেরকে বলছে যে এই যে আইনের যে বিধিমালা, এটার একটা শেষ ফিনিশিং হওয়ার পরে নিয়োগপত্র এটা তো অনুরোধ করে বলছে হয়তো, আমরা অনুরোধ সেই জায়গায় করেছে। রয়েছি তো, এবং সেটা কিন্তু আগামী 30 তারিখ আমাদের সিদ্ধান্ত না, এটা আমরা একটা আলোচনা অনুরোধ করব। করেছে আপনারা, কিন্তু আমরা 2001 সালে তবে আমি ইকবাল নিজে ভাই যে গেছি কিছুক্ষণ আগে বলছে যে আমরা মালিক শ্রমিকরা একটা কাউকে অভিযোগ আনিলেন, এই যে অভিযোগ আমি আনলাম, আপনি সেটা উত্তর দিলেন। আর নিশ্চয়ই ইকবাল ভাই আর বলবে না যে আমাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে বা আমরা এরকম করি। না, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের শ্রমিকের সমস্যাগুলো আমরা সোজাসুজি কথা হলো যে আগে তো আমরা একতরফা অনেক কিছু শুনতাম। ধন্যবাদ আপনাদেরকে যে এখন আপনারা কিছু রিয়েলাইজ করেন যে আসলে শ্রমিকরা এককভাবে দায়ী না, অনেকের দায়ী। তো আমরা আবারও বলতেছি যে শ্রমিকদের এই দীর্ঘদিনের তাদের যে একটা ধারা, এই ধারাটাকে হঠাৎ করে আপনি ইচ্ছা করলে পারবেন না। হ্যাঁ সম্ভব, সেটাকে সবাই মিলে যদি আমরা কাজ করি। বিআরটির অনেক ভূমিকা আছে, যেখানে বিআরটি এর লোকের দরকার এখন 8000, সেখানে তাদের লোক সংখ্যা তো মানে তার থেকে অনেক গুণ কম, মানে 900 কতজন, তাদের 718 জন তাদের দরকার, তারপর তাও 213 জন তাদের কম, তো লোক সংখ্যা নাই। কিন্তু তারা কিন্তু বিভিন্ন খাতে এই রিনু ফি, এই ফি, সেই ফি, এগুলো বাড়ায় বাড়ায় কিন্তু টাকা, কিন্তু তারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা নিচ্ছে। কিন্তু বেসিক্যালি এই যে শ্রমিকের উন্নয়নের জি, জন্য বিষয়গুলো আমরা জানি, বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। আসলে ওই সর্ব জায়গাতেই একটি বড় ধরনের সংস্কার আনা প্রয়োজন, কিংবা আপনাদের কাজ করা প্রয়োজন। এই যে কিছু হলেই আমাদের সরকারি কর্মকর্তারা যে একটি কথা বলে সমন্বয়, আর কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ঘটনা ঘটে যাওয়ার পরই যে তদন্ত কমিটি, এই দুইটার ফাঁকের মধ্যে আমার মনে হয় বাংলাদেশ পড়ে গেছে। এবং উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় এই দুইটি জায়গায়। আমি মুশিউর রহমান রাঙ্গা আপনার কাছে যে প্রশ্নটি দিয়েছিলাম, মানে একটি প্রশ্ন চাচ্ছিলাম যে আদালতের নির্দেশ অমান্য করে নসিবুল করিমুল ভটভটি ব্যাটারি চালিত রিক্সা, ভ্যাট, অটো এগুলো মহাসড়কে চলছে এবং দুর্ঘটনা ঘটাচ্ছে। কেন এগুলো বন্ধে করে শক্ত পদক্ষেপ নেওয়া আচ্ছা, হচ্ছে না? এগুলো আমি বলি, আপনারা তো সবাই, কেউ এমপি, প্রত্যেকটা কেউ মন্ত্রী, এবং রাস্তার আপনাদের উপরেই এলাকায় উপজেলা চেয়ারম্যান, আপনাদের চোখের সামনে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, আমি বলি প্লিজ। আপনাদের এলাকার রাস্তাতেই মহাসড়কে উঠে যাচ্ছে। আমরা দেখেছি যে মাত্র 9 বছরের একটি ছেলে একটি ভটভটি চালাচ্ছে, কি ভয়ঙ্কর ব্যাপার, এবং সে মহাসড়কে উঠে আসছে। এটা আমি বলি, যেখানে এটা ওই যে বাস একটু আগেই বোধহয় ইকবাল সাহেব মনে হয় সম্ভবত, উনি না ইকবাল সাহেব না ইলিয়াস ভাই বললেন যে আমি একটু আগে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে কথা বললাম, পরিকল্পনা মন্ত্রী বলল যে হ্যাঁ ড্রাইভারের অভাব আছে, তাদেরকে আবার রিহ্যাবিলিটেট করতে হবে, কোথায় দিব, এই কারণেই একটু সমস্যা আছে, আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। এটা হয় ইলিয়াস ভাই বোধহয় বললেন যে উনি পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে কথা বলছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু তাই, যে তারা যে জায়গা দিয়ে যাচ্ছে, আমি বলি আসিফ ভাই, যে জায়গা দিয়ে যাচ্ছে সেখানকার যে সংসদ সদস্য রয়েছেন, উনি কিছুতেই এই গাড়িগুলোকে আটকাতে দেবেন না, এই গাড়িগুলোকে বন্ধ করতে দেবেন না। নসিবন, করিমন, বটবটি এগুলো মানুষের দৌড় করা চলে, একদম গ্রামে চলে যাচ্ছে। আমাদের বাসগুলো একটা স্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে, এগুলো গ্রামে চলে যাচ্ছে। এগুলোকে যখন বাধা দিতে যায় যারা পুলিশে, তখন একটা পুলিশের উপরেও কিন্তু একটা গ্রামবাসী সহ একটা ওখানকার পৌরসভা বলেন বা ইউনিয়ন কাউন্সিল বলেন বা এমপি বলেন, সবাই মিলে একজোট হয় তাদের পক্ষে অবস্থান গ্রহণ করে। তখন একটা সমস্যা দেখা দেয়, পুলিশও তখন সেখান থেকে সরে আসে যে না, দরকার নাই, এটা এমপি সাহেবরা ঠিক করুক, কি করবে না করবে তারা পার্লামেন্টে ঠিক করুক। তো এখন হাইকোর্টের একটা অর্ডার দিচ্ছে, আবার পার্লামেন্ট থেকে আমাদের এমপিরা বলতেছে তাদের রিহ্যাবিলিট না করা ছাড়া এটা করতে গেলে তাহলে দেশে আবার বেকারের সংখ্যা বেড়ে যাবে, সুতরাং আর একটা প্রবলেম দেখা দেবে। মুশিউর রহমান রাঙ্গা, আমরা তো এর আগে আলোচনা করেছি, এই যে ঢাকায় যে আপনার অবাধে রিক্সা শুধু আসছে, ভ্যান আসছে, এরাই কিন্তু কৃষি শ্রমিক। এদেরকে ওনারাই কিন্তু কৃষি কাজে ব্যস্ত ছিল। এখন আপনার অনেকেই আপনার কৃষি কাজ করবো না, অনেক সহজে ওখানে আপনার রিক্সা চালায়, অনেক টাকা কামাই করা যায়, ভ্যান চালায়, অনেক টাকা কামাই করা যায়।
এই যে ঘটনাটা শুরু হচ্ছে, কিন্তু এটা তো সভ্য সমাজ, মানে আমি যদি একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, তাহলে তো আপনার রিক্সা ভ্যান রেখে আপনি স্মার্ট বাংলাদেশ তৈরি করতে পারবেন না। এবং আমাদের কৃষিতে প্রচুর শ্রমিক প্রয়োজন। এই যে আমাদের কৃষক, মানে কৃষি শ্রমিক কিন্তু তারা আপনার মানে চলে যাচ্ছে আপনার এইসব প্রফেশনে, মোটরসাইকেল চালাবে ঢাকায়, অথচ এখানে হচ্ছে মোটরসাইকেল কি, উঠতে পারে এখানে না, মোটরসাইকেল দেশে গ্রামে কাজ করলে বলে কিষান, ধান কাটতেছে কিষান, আর ঢাকায় এসে যদি একটা রিক্সা চালায় বা একটা ভ্যান চালায় তো বলে যে ড্রাইভার। ডিফারেন্সটা হলো এখানে একটা স্ট্যাটাসের ডিফারেন্স একটা এখানে রয়েছে। আর এলাকার থেকে বাইরে চলে আসে, ঢাকায় থাকলে সুবিধা মতো থাকতে পারে, ওখানে নিজেদের এলাকার মধ্যে থাকলে একটা প্রবলেম, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এগুলো নানাবিধ কারণেই একটা প্রবলেম আসলে হচ্ছেই। এবং লোক সংখ্যা আপনি বলেন আমাদের যত বেশি থাকুক, গ্রামে গিয়ে দেখেন এখন ধান কাটার লোক পাবেন না আপনি। এমন দেখা যায় যে 500-600 টাকা ধান কাটতে দিতে হয়, না হলে পাওয়া যাচ্ছে না। আবার ওই হারভেস্টারগুলো আপনার গভর্নমেন্ট যেগুলো দিচ্ছে অর্ধেক দামে দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু এগুলো সম্পূর্ণটা টাকা কিন্তু তারা গভর্নমেন্ট দিচ্ছে না, অর্ধেক দিয়ে দিচ্ছে, সমস্ত এমপিদের ওখানেই দিচ্ছে। তো এগুলো নেওয়ার লোক নাই গ্রামে, যারা নিতে চায় তারাও এগুলো নিতে চাচ্ছে না। এরকম কিছু প্রবলেম অ্যারাইজ করে বিভিন্ন কারণে। এগুলো সবকিছু বিবেচনা করে আজকাল ইয়ের মধ্যে রিক্সার মধ্যে মোটর লাগাচ্ছে, মোটর যে মোটর দিয়ে পানি উঠায় সেই মোটর লাগাচ্ছে, লাগায় রিক্সার মধ্যে দিয়ে ওটা চলে যাচ্ছে। এতটুক দুইটা প্যাডেল মাত্র, সামনে ব্রেক প্যাডেল এতটুক, সাইকেল আপনি চালিয়েছেন আমরাও চালিয়েছি, এতটুক প্যাডেল মাত্র দুইটা, এই দুইটা প্যাডেল দিয়ে অত বড় রিক্সাটাকে আটকানো যায় নাকি? সে কি স্পিডে যাচ্ছে, ব্রেক ধরলে উল্টায় যাচ্ছে। কারো ট্রমা সেন্টারে যান, পঙ্গুতে যান, গিয়ে দেখবেন যে আপনার জায়গা দিতে পারতেছে না, রাস্তার মধ্যে হাত ভাঙা পা ভাঙা মানুষ। আরে ভাঙার যে কি ব্যথা, আমার জীবনে আমিও ভেঙেছি, আমিও জানি কত ব্যথা হয়, কিন্তু আমরা তো এগুলো বলছি, কত কষ্ট হয়। কাজ করার যারা কাজ করবেন তারা তো কাজ করছেন না, আমরা তো কোনো কাজ হতে দেখছি না, সেগুলো তো বন্ধ হচ্ছে না, বরং সেগুলো বাড়ছে। এগুলা আমরা, আপনি এই যে আলোচনাটা করেন প্রত্যেকবার, এই আলোচনার কারণে, আমি বলি আরটিভির কারণে, এই আলোচনার কারণে অনেক কিছু কিন্তু সহজলভ্য হচ্ছে, আস্তে আস্তে জিনিসগুলো খোলামেলা হচ্ছে। আমাদের ঝগড়াঝাটি যাই হোক, কিন্তু একটা সলিউশনে তো আমরা আসছি, আমরা আসতেই হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে সলিউশনে আসতেই হবে, সলিউশন করে দিয়ে যেতে হবে। আমাদের হাতে সর্বসাকুল্যে 10 মিনিট আছে, আমি প্রত্যেকের কাছ থেকে 2 মিনিট করে নেওয়ার চেষ্টা করব। জনাব মেহেদী হাসান, সড়ক পরিবহন বিধিমালা 2022 চলতি বছর থেকে কার্যকর হওয়ার কথা, কার্যকর কি হচ্ছে? সেটি তো কার্যকর অলরেডি আমরা শুরু করেছি, এটি একটি বিষয়। আর যেহেতু আজকের বিষয়টি হচ্ছে সড়ক দুর্ঘটনার বিষয়, আর আমাদের কাছে বিভিন্ন রকম তথ্য আছে যেটি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে চালকদের, বিশেষ করে আমি যখন গাড়ি চালাই বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্বটি কিন্তু আমারই পড়ে। তো এখন আমি কেন এই জিনিসগুলা অবতারণা করছি, এই জন্য এটি হচ্ছে ড্রাইভার শ্রেণী বা চালক যারা, এ পর্যন্ত কিন্তু কোনো মালিক পক্ষ বা কোনো শ্রমিক পক্ষ, কেউ কোনো পক্ষই কিন্তু ড্রাইভারদের সুযোগ সুবিধা, মানে এটা যে লুক্রেটিভ একটি জব, মানে এইটার আকর্ষণ বাড়ানোর ক্ষেত্রে কেউ কোনো চেষ্টা করে নাই। তার কারণ হচ্ছে, আমি যদি এই কাজটাকে আকর্ষণীয় করে তুলি, তাহলে কিন্তু যাদের আইকিউ বেশি, ড্রাইভিংয়ে যার আইকিউ যত শার্প, সে কিন্তু তত ভালো ড্রাইভার হয়। আমি নিজে এটার আমার ড্রাইভার যে, সে কিন্তু কনস্টেবল, তার আইকিউ আমার আইকিউ এক না, বাট অ্যাক্সিডেন্ট কিন্তু আমার হাতে হয় না, অ্যাক্সিডেন্ট হলো তার হাতে হচ্ছে। আমি এজন্য এটা এক্সাম্পল দিলাম। ড্রাইভিং পেশাটা, বিশেষ করে শ্রমিকদের যে পরিবহন শ্রমিকদের যে পেশাটা, এখানে উন্নত আইকিউ সমৃদ্ধ লোক আনতে হবে। এবং এটি করতে গেলে আমি যদি বাইরের এক্সাম্পল দেই, আপনি আশিক ভাই, আপনি আমেরিকাতে আছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনাদের ওখানে যারা হেভি ড্রাইভার যারা, তারা কিন্তু প্রতি ঘন্টায় $60 থেকে $70 আর্ন করছে। নর্মাল যেখানে দোকানে কাজ করে একজন শিক্ষিত লোক, একজন দোকানে কাজ করে যেখানে $15 আর্ন করছে আওয়ারলি, হ্যাঁ, সেখানে কিন্তু একজন হেভি ড্রাইভার তার কিন্তু ঘন্টায় আর্ন করছে হচ্ছে অ্যাটলিস্ট $60 থেকে $70। ইউকের অবস্থাও কিন্তু সেরকম। বাংলাদেশে কি কোনো মালিক পক্ষ বা কোনো শ্রমিক সংগঠন এই জিনিসগুলো চিন্তা করেছে যে আমি আমার ড্রাইভারদের যদি মানে ওয়েল ইকুইপড করতে পারি, আমার ড্রাইভারদের জীবনের মান উন্নয়ন ঘটাতে পারি, তাহলেই কেবলমাত্র কিন্তু আমি ভালো ছেলে মেয়েদেরকে এই পেশায় আনতে পারবো। তো আমি আমার ড্রাইভারদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিচ্ছি না, হ্যাঁ, সেটাও তো দিচ্ছি না। তো আমার এই পরামর্শ হচ্ছে যে আমি যদি গাড়ির মালিক হতাম, তাহলে অন্তত আমি এটি চেষ্টা করতাম যে আমার কোম্পানিতে অ্যাটলিস্ট 100 ড্রাইভার নিব, তার বেতন হবে এরকম, আমি দরকার কম লাভ করব। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে স্থপতি ইকবাল হাবিব। শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক আইন হলো, মানে শিক্ষার্থীরা আন্দোলন করার পর আমাদের সবারই চোখ খুলে গেল, আমরা সড়ক আইন করলাম, কিন্তু সড়ক দুর্ঘটনা মৃত্যুর 16% কিন্তু আমরা দেখলাম যে সড়কে যে দুর্ঘটনাটা ঘটছে সেই মৃত্যুর 16% শিক্ষার্থী। আবার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের বড় অংশই তরুণ এবং শিক্ষার্থী। কেউ কেউ বলছেন রাজনৈতিক আশকারাতেই মোটরসাইকেল বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। আপনার বিশ্লেষণ এবং সুপারিশ শুনতে চাই, সংক্ষেপে যদি বলেন। আমি জরুরি ভিত্তিতে মহাসড়কগুলোতে বিশেষভাবে লাইসেন্স ছাড়া ভটভটি, করিমন, সমীরন ইত্যাদির পাশাপাশি মোটরসাইকেল নিয়ন্ত্রণে আজকেও গতকালই হাইকোর্টের যে রায় পদ্মা সেতুর উপরে ব্যাপারে দিয়েছেন, যে সরকার বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত যদি গ্রহণ করেন সে ব্যাপারে আদালতের কিচ্ছু বলার নাই, সেটিকে সমর্থন করে জরুরি ভিত্তিতে এই জায়গায় নজরদারি করতে বলবো। পৃথিবীর অন্যান্য দেশে এটি একটা আজব গজব ব্যাপার না। অন্যান্য দেশে যে প্রচলিত নিয়ম কানুন আছে সেই বিশ্লেষণের ধারাবাহিকতায় আমাদেরকেও ব্যক্তিগত গাড়ি, ব্যক্তিগত মোটরসাইকেল এবং অনিরাপদ মহাসড়কগুলোতে মোটরসাইকেল চালানোর নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর অবশ্যই আইনটি কার্যকর করার জন্য এই মুহূর্তে সকলকে কোনো রকমের বিতর্ক তৈরি না করে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের জন্য দায়বদ্ধ করতে হবে এবং শ্রমিক অথবা মালিক অথবা পুলিশ অথবা অন্যান্য এনজিওদেরকে সংঘবদ্ধ করে যে কথা আইনের প্রতি ধারায় ধারায় এবং 101টা সুপারিশে আছে সেগুলো বাস্তবায়নের এখনই সময়। একটি কথা পরিষ্কারভাবে বলে রাখতে চাই, এটা হচ্ছে তথ্য সংগ্রহের ডিজিটাল পদ্ধতি, গাড়ি নিয়ন্ত্রণের ডিজিটাল পদ্ধতি এবং অতিরিক্ত দ্রুত চলা বেপরোয়া গাড়িকে স্টার্ট বন্ধ করে দেওয়ার ডিজিটাল পদ্ধতি বাংলাদেশে আইওটি এবং আইটি মিনিস্ট্রির মাধ্যমে তৈরি করা অল্প সময়ের ব্যাপার। আমি প্রযুক্তি নির্ভরতায় সরকার তার সক্ষমতা বাড়াবে, পুলিশ তার সক্ষমতা বাড়াবে, স্থানীয় সরকারগুলো সক্ষমতা বাড়াবে এবং শ্রমিক মালিক সংগঠনগুলো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হবে। সেই সময়টা এখনই শুরু হবে। আমরা গাড়িতে কিন্তু বিভিন্ন অপ্রকৃত ঘটনা ঘটতে দেখি, বিশেষ করে বড় বড় বাস, লোকাল সার্ভিস, সিটি সার্ভিস কিংবা দূরপাল্লার গাড়িতেও। এখানে কিন্তু মাত্র 3000 টাকা লাগে একটি গাড়িতে, ভিতরে এবং বাইরে দুইটা ক্যামেরার জন্য মাত্র 3000 টাকা লাগে। এবং আপনি যদি বিশ্বকে আমরা অনুকরণ করি, আমরা স্মার্ট বাংলাদেশ কিংবা উন্নত বাংলাদেশ আমরা করতে চাই, কিন্তু এই জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করি না। তখন তো গাড়ির মধ্যে যৌন হয়রানি কিংবা বিভিন্ন রকম আপনার এই যে বিভিন্ন রকম আপনার যে আপনার এই যে শ্রমিকদের কিংবা যাত্রীর সাথে যে বিভিন্ন রকম দুর্ঘটনা কিংবা খারাপ আচরণ, এগুলো কিন্তু সাথে সাথে চলে আসে। আমি মেহেদী হাসান সাহেব আছেন বলে আমি বিশেষভাবে বলছি, আমি বিশ্বাস করি ওনার তারুণ্য, উদ্দীপ্ত মানসিকতা আছে, উনি নিশ্চয়ই সকলের সাথে আলাপ করবেন, মালিকদের সাথে, শ্রমিকদের সাথে, এবং এই যে ডিজিটাল বাংলাদেশের সাহায্য নিয়ে একটা নেটওয়ার্ক অফ সুপারভিশন অ্যান্ড অ্যাক্ট করা, এটা উনি করবেন। আমি এটা এই জন্য বলছি, আমাদের লোকবল না থাকলে এখন প্রযুক্তি নির্ভরতা রয়েছে, প্রযুক্তির পাশাপাশি আমাদের নিজস্ব স্থানীয় আইওটি তৈরির তরুণ প্রজন্ম রয়েছে। আমি মনে করি দ্রুততম সময়গুলি কাজ করার মধ্যে দিয়ে আমরা অবশ্যই একটা ভব্য জায়গায় যাব। আমি ইলিয়াস কাঞ্চন ভাই নিশ্চয়ই বলবেন, শুধু এতটুকু বলি ইলিয়াস কাঞ্চনের ভাইয়ের কথা ধার করে, যে আমরা সকলে মিলে একটা ভব্যতর জায়গা, যাতে করে আমরা এই অপবাদ না নিতে পারি যে সবচেয়ে অনিরাপদ একটা সড়ক ব্যবস্থাপনায় আমরা আত্মশ্লাঘায় ভুগছি, সেই জায়গা থেকে। ধন্যবাদ আপনাকে জনাব ইলিয়াস কাঞ্চন। সংক্ষেপে যদি বলেন আপনার আসলে আপনার পরামর্শ। আমি কনক্রিট কথা বলতে চাই, সেটি হলো যে আমাদের কি করণীয়। আমার প্রথম কথা হলো যে যারা রাস্তায় গাড়ি চালান, সে যে ধরনের গাড়ি হোক, তাকে অবশ্যই ট্রেনিং এটা থাকতেই হবে। ট্রেনিং ছাড়াই গাড়ি নিয়ে রাস্তায় নামবেন, এটা হতে পারে না। তারপরে আপনার গিয়ে সচেতনতার যে জায়গা, সেটা কিন্তু ড্রাইভারদের না, সচেতনতার জায়গা থাকবে স্কুল, কলেজ, মাদ্রাসা, কর্পোরেট জায়গা, যারা পথচারী যাত্রী যারা, তাদেরকে আপনি সচেতন করবেন। কিন্তু গাড়ি যারা চালায় তাদেরকে ট্রেনিং করাবে, ট্রেনিং এই হলো তার সবকিছু। পাশাপাশি আমি বলবো যে আমাদের যে আইন, সেটাকে আপনাকে মানে কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আইনের মধ্যে যদি আপনি মানবতা দেখাতে যান, তাহলে কিন্তু আইন কিন্তু আর কোনো আইন মানে কার্যক্রম থাকে না। কিন্তু
সেই আইন কিন্তু তখন কিন্তু মানবতা যদি ঢুকে যায় সেই আইন কিন্তু দুর্বল হয়ে যায়। আইন কিন্তু আইনের মতো চলতে হয়, আইনের মধ্যে কিন্তু কোনো মানবতা কিন্তু থাকে না। তো এই একটা ব্যাপার। আরেকটি আমার যেটা মনে হচ্ছে যে আমাদের ট্রাফিক এবং আপনার ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমাদের এখানে এই জায়গাটাও কিন্তু আবার উন্নত করতে হবে। এই জায়গাও কিন্তু আমি দেখেছি যে এখানেও কিন্তু আসলে দুর্বলতা আছে। প্রপারলি এখানে কিন্তু যে ট্রাফিকের ম্যানেজমেন্টের যে বিষয়গুলো এবং ট্রাফিক সম্পর্কে যে এটা নিয়ন্ত্রণ করার যে বিষয়গুলো, এগুলো আমাদের অনেকেই কিন্তু জানে না। যারা এটি মানে নিয়ন্ত্রণ করবে তারাও কিন্তু সঠিকভাবে কিন্তু জানেন না, তাদেরও কিন্তু তাদেরও ট্রেনিং এর দরকার আছে। আরেকটি কথা যেটি সেটি হলো যে এই আচ্ছা ঠিক আছে, আমি এখানে আজকে ধন্যবাদ। আমাদের হাতে একেবারেই সময় নেই। জনাব সাদিকুর রহমান হিরু, আপনার পরামর্শ আসলে কি করা উচিত? এবং সড়ক মানে আমাদের সড়কের তো উন্নতি হচ্ছে, কিন্তু চালকদের দক্ষতা প্রথমত আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আরটিভির কাছে, বিশেষ করে আপনার কাছে, আপনি যে এই অনুষ্ঠানটা দীর্ঘদিন চালাচ্ছেন এবং আমরা কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। বিষয়টা হলো পুলিশ প্রশাসন দিয়ে গত বছরে 2022-এ 250 কোটি টাকা সরকার রাজস্ব দিচ্ছে, বিভিন্ন জরিমানা করছে ড্রাইভার এবং মালিকদেরকে। কিন্তু এই পুলিশই আন্তঃমন্ত্রণালয় মিটিংয়ের মধ্যে অপরকতা প্রকাশ করে যে মহাসড়কে তারা যখন কাজ করতে যায় তখন লোকাল সংসদ সদস্যরা তাকে আপত্তি করে, সে পারে না, এসপিরা অপরকতা প্রকাশ করে। তাহলে যদি তাই হয় যে আপনি একদিকে পুলিশটা দিয়ে 250 কোটি টাকা জরিমানা করবেন মালিক আর শ্রমিকের কাছ থেকে, আর যারা নাকি সংসদের মধ্যে আইনটা প্রয়োগ করবে, যারা নাকি আইনটা তৈরি করবে, রাঙ্গা ভাই, যারা নাকি আইনটাকে নিয়ে আসতেছে তারাই যদি আবার বলে যে না এই আইনের একটা পার্ট যে নসিমন করিমন এইগুলোকে বা মানবিক কার্ড চলতে দাও, তাহলে কীভাবে চলবে? পৃথিবীর কোথাও আপনি শুধু আমি পৃথিবী ইউরোপ বাদ দেন, আমেরিকা বাদ দেন, আপনি ভারতে যান, সেখানে পার্শ্ববর্তী দেশে যান, ভুটানে যান, সেখানকার আইনের সাথে সামঞ্জস্য রেখা সব কিছু হয়। কিন্তু আমাদের দেশে উল্টা, আইন করলেন কিন্তু ভিআইপি। আমি ইকবাল ভাইকে বলি, সময় যেহেতু নাই, ইকবাল ভাইকে বলি, আপনি বললেন যে আপনিও চালক আমিও চালক, আমার সবাই চালক। না ইকবাল ভাই, ওই যে ইলিয়াস ভাই সাক্ষী আছে যে সংসদীয় কমিটির মিটিংয়ের মধ্যে মাননীয় সচিব মহোদয় বলছিলেন যে না এর মধ্যে আপনি আর আমাদের সাধারণ চালকের মধ্যে ডিফারেন্স আছে। কীভাবে ডিফারেন্স আছে? যে যারা আপনাদের মতো এলিট পার্সন তাদেরকে পাওয়া যাবে, আর ড্রাইভারদেরকে পাওয়া যায় না, তারা পালায় যায়, এখান থেকে ঢাকা থেকে চিটাগাঙ্গে গাড়ি চালায়। আমরা তীব্র প্রতিবাদ করছিলাম যে আমাদের কার্ডের মধ্যে ঠিকানা আছে এবং আমরা যখন লাইসেন্স নিই তখন আমাদের জীবন বৃত্তান্ত সব লেখা থাকে। যাই হোক, এটা সব জায়গায় ক্ষেত্রে আপনি যান, একটা সাধারণ চালক আপনি রাস্তায় দাঁড়িয়ে দেখেন ইকবাল ভাই যে একটা ড্রাইভারের সাথে, যে বাসের ড্রাইভারের সাথে কী আচরণ করে আর আপনার মতো আমার মতো লোক গেলে কী আচরণ করে, আচরণের মধ্যে ডিফারেন্স আছে। অতএব আমি মনে করি আইনটা নিজস্ব গতিতে চলা উচিত। অবশ্যই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে আইনটা যেভাবে 2018 আইনটা কার্যকরী, যেহেতু সরকার অলরেডি জেড করে ফেলাইছে, ওকে আপনি আইনের মধ্যে যা আনছেন সব কিছু আপনি কার্যকরী করেন, আমরাও সেই আইনটা মানতে বাধ্য থাকবো এবং আমাদের ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মশিউর রহমান রাঙ্গা এমপি। আপনার কাছ থেকে শুনে আমরা আলোচনা শেষ করব। জনাব সাদিকুর রহমান যে প্রশ্নটি তুললেন যে সংসদে কিংবা কোনো জায়গায় কাজ মানে আমি বুঝছি, ওটা বুঝছি, আমি বুঝছি আসিফ ভাই, আমি বুঝছি, আপনার সময় নাই তো আমি ওটা বুঝেই বলছি। আমি এটা নিজেই আমি একটু আগে বললাম যে এই এমপি সাহেবরা বিভিন্ন জায়গায় এগুলাকে রিহ্যাবিলিটেট করার জন্য বলছেন আমাদের, কিন্তু আরও মানে কি বলে গোদের উপরে বিষ ফোড়ার মতো হচ্ছে। সেটা হচ্ছে ওই যে আমি বললাম যে পানির ট্যাঙ্কি, পানি তুলি যেটা আমরা ট্যাঙ্কির মধ্যে উপরে পাচ্ছি, সেগুলো দিয়ে এখন রিক্সার মধ্যে লাগাই দিয়েছে, 1 হর্সের 1 হর্সের, এগুলো সাইকেলের মধ্যে এখন লাগাচ্ছে এবং এগুলা বিভিন্ন যানবাহনে লাগাই। এগুলো এক জেলার থেকে, যে কোনো জেলার থেকে, পুরাতন জেলাগুলোর থেকে নতুন জেলাগুলো যেগুলো হচ্ছে, অর্থাৎ রংপুর 20 গ্রাম, 30 মাইল 35 মাইল, লালমনিরহাট ঠিক এরকম, গাইবান্ধাও এরকম, এগুলো এই মোটর দিয়ে চালিত গাড়িগুলোকে দিয়ে কিন্তু চালা দিচ্ছে। এবং এই তো বললাম যে একটু ব্রেক প্যাডেল দুইটা, এগুলো বন্ধ করা দরকার। এবং সেই সঙ্গে যদি এগুলো বন্ধ করা না হয়, এগুলা নসিমন করিমনের সঙ্গে আরও একটা অ্যাডিশনাল এগুলো আর একটা অত্যাচারের শুরু হয়ে গেছে। সুতরাং এগুলা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করা উচিত। এবং আইন যেটা তৈরি করা হয়েছে এটা দীর্ঘ সময় ধরে আলোচনা করা হয়েছে এবং এটাতে কী হয় না হয় আমরা দেখার পরে আমরা আবার দরকার হলে গভর্নমেন্ট তো আইন করলে ওইটা তো আর চেঞ্জ করা যাবে না তা তো নয়। নিশ্চয়ই যদি এটা দেখা যায় কোনো কিছু বড় ধরনের সমস্যা হচ্ছে তো অবশ্যই তখন কিছু পরিবর্তন সংযোজন করা হতে পারে, তো সেটা কোনো সমস্যা হবে না। আমি মনে করি যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের এগুলো করে দিয়ে যাওয়াটা আমাদের দরকার। কারণ আমরা আমাদের অভিজ্ঞতা কারো 40 বছর, কারো 50 বছর, কারো 20 বছর,
এরকম আমাদের অভিজ্ঞতা এই লাইনে। সুতরাং আমরা মনে করি আমরা যতটুকু জানবো আমাদের পরবর্তী প্রজন্ম এতটা জানবে না। সুতরাং আমাদের সন্তান একটা দুটা আমরা চাই না তারা এগুলোর মধ্যে এসে নিজেরা ধ্বংস হয়ে যাক। যেন মেহেদী হাসান একেবারে 30 সেকেন্ডে করণীয় কি আপনি বলবেন? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। করণীয় আসলে আমাদের সকলেরই আসলে উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আইনের লোক হিসেবে এর বাইরে আসলে আমাদের চিন্তা করার সুযোগ কম। আর আমি যদি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আমার সাধারণ মানুষ হিসেবে সরকার যে পলিসিগুলো নিচ্ছে তাকে সহযোগিতা করার জন্য, কারণ সরকার পলিসি নিচ্ছে কিন্তু আমার জীবনের নিরাপত্তার জন্য, আমার সার্বিক নিরাপত্তার জন্য। সুতরাং আমাকে সবকিছুর প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাকে জীবনযাপন করা। ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সড়ক দুর্ঘটনার কারণ ও করণীয় নিয়ে বহু আলোচনা হয়েছে, বহু সুপারিশ এসেছে, কিন্তু বিশেষজ্ঞদের মতামত বা সুপারিশগুলো কার্যকর না করায় সড়ককে থামছে না মৃত্যুর মিছিল। আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে, মালিক শ্রমিকদের স্বেচ্ছাচারিতা থামাতে হবে, সড়ক পরিবহন আইন ও বিধিমালায় কঠোর প্রয়োগ নিশ্চিত করে পরিবহন খাতের নৈরাজ্য দূর করতে হবে, মোটরসাইকেল বিক্রি ও রেজিস্ট্রেশনে নিয়ন্ত্রণ আনতে হবে, প্রশিক্ষণ ছাড়া কেউ যাতে ড্রাইভিং লাইসেন্স না পায় তা নিশ্চিত করতে হবে, পাঠাও উবারে লাগাম টানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর 5 দফা যে অনুশাসন দিয়েছেন, যে নির্দেশনাগুলো দিয়েছেন তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আনফিট চালক, আনফিট গাড়ি, 3 হুইলার, অযান্ত্রিক যানবাহন যাতে মহাসড়কে চলতে না পারে সে ব্যাপারে রাজনৈতিক অঙ্গীকার করতে হবে। চালকদের নিয়োগপত্র নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।